সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনা গল্পের 1490তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ সজীব রানার জীবনের এক ভয়ানক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাসর ঘরে নতুন বউয়ের রক্ত খেতেন মনসুর আলী। এই গল্পটা আজ থেকে বহু বৎসর আগের রংপুরের সন্তান, বড় হয়ে ওঠা বান্দরবানের গহীন জঙ্গলের মনসুর আলী সহ তার ভাতিজা সজীব রানার জীবনের এক অলৌকিক ভয়ানক বাস্তব জীবন কাহিনী। যে গল্প আপনাকে আজ এমন এক জায়গায় নিয়ে যাবে যা আপনার স্বপ্নকেও হার মানাবে। প্রিয় বন্ধুরা, 2590 বৎসর আগে দেহত্যাগ করেন গৌতম বুদ্ধ, যিনি ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। এই গৌতম বুদ্ধের সরাসরি পায়ের ছাপ দেখে এসেছি আমি কুমিল্লার একটা বৌদ্ধ বিহারে, যা আমার কাছে সম্পূর্ণ নতুন লেগেছে। শুনেছিলাম তিনি লম্বায় ছিলেন প্রায় 9 হাতেরও বেশি। ওনার ওই পায়ের সাইজটা ছিল আমার বডির থেকেও, মানে আমার হাইটের থেকেও বড় প্রায়। সো আপনারা যদি ভিডিওটা দেখতে চান, ভিডিওর এই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে আপনারা অথবা এই ভিডিও শেষ করেও গৌতম বুদ্ধের জীবনী, বৌদ্ধ ধর্মের জীবনী এবং গৌতম বুদ্ধের ওই পায়ের ছাপ সরাসরি দেখতে পারেন। গল্পটা শুনে রংপুরের ভাই সজীব রানাকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সজীব রানা, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট 2টা ভাই আর ছোট 2টা বোন। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রংপুর বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গাঁয়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি আমার বাবা একজন দিনমজুরও ছিলেন। আমার বাবা বিশেষ করে গাছের কাজ করতেন। যখন মানুষ জমিতে ধান লাগাতেন বা যখন কৃষিকাজ করতেন, কারণ কৃষিকাজের একটা সময় ছিল, এবং ওই কৃষিকাজ শেষ করার পরে যে সময়টা আমার আব্বা ফ্রি থাকতেন বা ব্যস্ত থাকতেন না, সেই সময়টাতে গ্রামগঞ্জে হেঁটে হেঁটে মানুষের গাছ কাটতেন। আমাদের বাড়ির আশেপাশে বা আঙিনাতে এমন কিছু গাছ থাকে যেগুলো আসলে আমাদের কাজে আসে না, যেগুলো আমরা কাঠের জন্য ব্যবহার করি না, শুধুমাত্র জ্বালানোর কাজে আমরা এই কাঠগুলো বা এই গাছগুলো ব্যবহার করি। তো সেই ধরনের গাছগুলোই আমার আব্বাকে দিয়ে কাটানো হতো। আমার আব্বা গ্রামগঞ্জে হেঁটে হেঁটে এই গাছগুলো কাটতেন এবং কেটে সেগুলোকে টুকরো টুকরো করে জ্বালানির কাজে ব্যবহার করার উপযোগী করে দিয়ে আসতেন। তো সেই জন্যে আমার আব্বাকে মানুষ মোটামুটি কিছু টাকাও দিত। ছোটোবেলা থেকে আমার আব্বার একটা অভ্যাস ছিল, আমি দেখে আসছি। আমার আব্বা অনেক বেশি ভাত খাইতেন। মানে বলে যখন বসতেন, আমরা 3 জনে যে পরিমাণের খাবার খাইতাম, আমার আব্বা একাই সেই পরিমাণের খাবার খাইত। এবং এই খাবার নিয়ে আমার আব্বার সঙ্গে সব সময় আমার দাদা দাদির এবং আমার মায়ের ঝগড়া হতো। এই জিনিসগুলো দেখতে দেখতে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। আমাদের পরিবারে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী ছিল আমার কাকা, যার নাম ছিল মনসুর আলী। আমার কাকা বয়সে আমার থেকে অনেক বড়, আমার আব্বার ছোট, কিন্তু কাকা এই পরিবারের সাথে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না। আমার কাকা ছিল একটু উরুচণ্ডী দাসের মতো। উরুচণ্ডী দাস বলতে ঠিক এরকম, কাকা প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে কথা বলে না। এই যে আমাদের পরিবারে এত মানুষ আছে, আমরা অতজনের সাথে কথাবার্তা বলি বা যাই কিছু হোক, উনি নিজের প্রয়োজন ছাড়া কখনো কারোর সাথে কথা বলবেন না। কেউ যদি জিজ্ঞেস করে মনসুর আলী ভালো আছো কিনা, তিনি সেই ভালোর উত্তরও দেয় না, চুপচাপ থাকে, কারো চোখের দিকে তাকিয়ে কথা বলে না। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে এবং বেশিরভাগ সময় উনি মেডিটেশন করে, মানে বসে থাকে, ধ্যান করে, এবং উনি কিছুটা একটু অন্য মানুষের মতো। মানে আমি সবসময় দেখতাম যে সন্ধ্যার পরে, মানে আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তটাতে আমার কাকাকে বাইরেও ঘরে রাখা যাইতো না। কাকা ঘর থেকে বেরিয়ে দূরে কোথাও গাছের এখানে সেখানে বসে উনি সূর্যের দিকে তাকিয়ে থাকতো। অনেকেই বলতো আমার কাকা নাকি মুসলিম ধর্মের মানুষ না, তিনি সূর্যের পূজা করে। প্রতিদিন মাগরিবের পরে সূর্যমামা ডুবে যাওয়ার সময়, এই সময়টাতে আমার কাকা একাকিত্ব নীরব কোনো জায়গায় বসে, কিছুটা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের মতো বসেই তিনি সূর্যের দিকে অপলক নয়নে তাকিয়ে থাকতেন। এবং সূর্য ডুবে যাওয়ার খানিক পরে আমার কাকা সেখান থেকে উঠে আসতেন। এই মুহূর্তটাতে আমার কাকা তার আশেপাশে কাউকে অ্যালাও করতেন না। কেউ তার আশেপাশে আসতে চাইলে তিনি তাড়িয়ে দিতেন। উনি একাই বসে এই সূর্যকে বিদায় জানাতেন। খুব ছোটোবেলা থেকে এই দৃশ্যগুলো আমি দেখে দেখে বড় হচ্ছিলাম।
তবে ভাই বোনদের মাঝে আমার কাকার সাথে আমার সম্পর্কটা নিতান্তই খুব ভালো ছিল। আমার কাকা সবসময় আমার সঙ্গে কথা বলতো এবং পরিবারের অন্য কারোর সঙ্গে যদিও আমার কাকার 19-20 সম্পর্ক ছিল, বাট আমার সাথে সম্পর্কটা ভীষণ ভীষণ রকমের ভালো ছিল। এবং কাকা বাইরে যখন যাইতো এটা সেটা কিনতো আমাকে দিত। আর আমার কাকার আরেকটা ক্ষমতা ছিল কি, ওনার কাছে টাকা আসতো, মানে উনি এই টাকা কোত্থেকে পাইতো বা ওনাকে এই টাকা কে দিত তার কোনো ব্যাখ্যা আমরা জানতাম না, কিন্তু ওনার কাছে সবসময় টাকা থাকতো, সবসময় টাকা থাকতো। এবং উনি ধরেন আমার দাদি যদি কখনো বলতো যে মনসুর তোর কাছে টাকা আছে, দিয়ে দিত। তো কাকা তো কোনো কাজকাম করে না, এরপর ওনার কাছে টাকা কোত্থেকে আসতো এটা আমরা অনেকেই মনে মনে চিন্তা করতাম, কিন্তু এর কোনো ব্যাখ্যা বা উত্তর আমরা খুঁজে পাইতাম না। এরকম করে দিন আর রাতগুলো কাটতেছে। আমার বয়স তখন প্রায় আনুমানিক 9 থেকে 10 বছরের কাছাকাছি। ছোটোবেলার বয়স থেকেই কিন্তু আমি পড়াশোনা করার কোনো সুযোগ পাইনি, মানে পড়াশোনা করি নাই। আর পড়াশোনা করার যে সামর্থ্য বা অর্থের প্রয়োজন সেটাও আমাদের পরিবারে ছিল না। আমি যে কাকা আমাকে বন বিস্কিট খাওয়াইতো, চকলেট খাওয়াইতো, এই জন্য আমি বেশিরভাগ সময় কাকার পিছনে পিছনে ঘুরতে থাকতাম। আমার কাকা এখানে সেখানে এখানে সেখানে ঘুরতো, আমাকে সাথে করে নিয়ে যাইতো, আমাকে সঙ্গে করে নিয়ে যেত। আমি কাকার সঙ্গে এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরতাম এবং আমার সঙ্গে ঘুরে আমি কাকার সঙ্গে ঘুরে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করতাম। এরকম করতে করতে যখন আমি প্রথম থেকে দেখলাম আর কি, ওই সময়টাতে বলি, আমি মাঝে মাঝে খেয়াল করে দেখতাম যে কেউ একজন আমার চাচার সঙ্গে সঙ্গে হাঁটে, মানে আমার যেই কাকা আছে কাকার সঙ্গে সঙ্গে কেউ একজন হাঁটে এবং এই মানুষটা মানে দেখতে স্বাভাবিক মানুষের থেকেও একটু অন্যরকম। ওনাকে আমি মানুষ বলবো না কি বলবো ঠিক বুঝতেছিলাম না। আমি মাঝে মাঝে দেখতাম কি আমার কাকা আর আমি যখন একসঙ্গে হাঁটতেছি দেখতাম আমাদের পাশেই আরেকটা লোক হাঁটতেছে, যেখানে বিশাল লম্বা এবং যার মনে হতো যেন, আমি আপনাকে কীভাবে বলি, একটা কাপড় যখন শুকাতে দিবেন, ধরেন মহিলাদের কোনো শাড়ি বা কাপড় যখন শুকাতে দেয় যেরকম একটা কাপড়ের সেটু পরে থাকে না, এরকম একটা সেটু পরে থাকতো। তো এইটা আমি মাঝে মাঝে দেখতাম, দেখলে পরে কাকারে বলতাম, কাকা ও কাকা এইটা কি, তোমার সঙ্গে এটা কে হাঁটে? কাকা বললে কই না তো, আমার সঙ্গে কেউ নাই তো, তুই এদিক সেদিক তাকাইস না তো, তুই তোর মতো করে হাঁট। এরকম করে তখন দিনের রাতগুলো কাটতেছে, কাকার সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো ভালোই চলতেছে। এভাবে প্রায় 4 বছর কেটে গেল। এই 4 বছরে আবার কাকার সঙ্গে অনেক কিছু ঘটেছে আমাদের গ্রামের মানুষের সঙ্গে, বা আমার কাকার সঙ্গে কাকার চলাফেরা হাঁটা সব কিছু একটু ব্যতিক্রম ধর্মী ছিল। আচ্ছা যাই হোক, এরপর হলো কি, আমার বয়স তখন প্রায় আপনার 14 থেকে 15 বছরের কাছাকাছি। সেই সময়টাতে পরিবারের সবাই মিলে কাকারে চাপ দিচ্ছিল বিয়ে করার জন্য। সবাই বলতেছিল তুই বিয়ে করে ফেল, কাকার তখন বিয়ের বয়স প্রায় পেরিয়ে যাচ্ছিল। সবাই বলে বিয়ে করে ফেল, এভাবে তো জীবন কাটতে পারে না, বিয়ে কর। কিন্তু আমার কাকা কোনোভাবেই বিয়ে করতে রাজি হয় না। কাকা বিয়ে করবে না, কাকার কথাই একটা, উনি বিয়ে করবে না। তো সবাই বলে কেন বিয়ে করবে না, তোমার তো বিয়ের বয়স চলে যাচ্ছে, তা বিয়ের বয়স চলে যাচ্ছে তুমি বিয়ে করবে না, এটা কোনো কথা হইল? আমার কাকা সবসময় বলতো যে না আমি বিয়ে করবো না, এগুলো বলতো। তো এমন করতে করতে একটা পর্যায়ে হলো কি, সবাই কাকাকে যখন চাপ দিচ্ছিল, মানে প্রেশার দিচ্ছিল তোর বিয়ে করাই লাগবে, এই সময়টাতে কাকা তখন ঘরে আসা বন্ধ করে দিল, মানে আমাদের বাড়িতে আসতো না। আমাদের বাড়ি থেকে অনেক দূরে একটা বিল ছিল, মানে একটু জঙ্গলের মতো ছিল আর কি এটা। তো সবাই ওটাকে নাচনে বাড়ি বলতো, মানে নাচনে বাড়ি বলতো, এমনি এটার নামে ছিল নাচনে বাড়ি। তো এই নাচনে বাড়ির ওখানে অনেক বড় একটা জঙ্গল আছে, বিশাল একটা জঙ্গল। আমার কাকা করতো কি, 3 রাত মিলিয়ে ওই জঙ্গলের ভিতরে বসে থাকতো। তো আমরা যখনই যাইতাম দেখতাম যে কাকা ওই জঙ্গলের মধ্যে বসে আছে, মানে কারোর সঙ্গে কোনো কথা বলতো না, কারোর সঙ্গে কোনো কিছুই না, শুধু জঙ্গলের ভিতরে বসে থাকতো। অনেকের মনে প্রশ্ন জাগতো যে কাকা ওখানে বসে বসে কী করে, কারোর সঙ্গে তো কথাও বলে না এবং খাওয়া দাওয়া করে কোথায়, উনি শুধু বসেই থাকতো পায়ের উপর পা তুলে। আমি আবারও বলি যে বৌদ্ধ ধর্মের মানুষরা যেভাবে বসে, বিশেষ করে ওই রকমভাবে উনি বসে থাকতো। তো ঠাকুর বা হিন্দু ঠাকুরদের মতো এমনভাবে বসে থাকতো। তো উনি একদিন উনি বাড়িতে আসে না, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, মানে বিয়ের জন্য চাপ দেওয়ার পরেই উনি ঘর ত্যাগ করে, মানে বাসত বাড়ি ত্যাগ করে উনি সেখানে চলে যায়। এবং কোথায় গোসল করে, কোথায় খাওয়া দাওয়া করে, এই সমস্ত কিছু আমি জানি না। একদিন হলো কি, আমার মা পিঠা বানাইছিল। তো পিঠা বানানোর পরে তখন আপনার ছিল হচ্ছে তালের পিঠা, মানে তালের সময় ছিল, ভাদ্র মাসে তালের পিঠা মা বানাইছে এবং বানাইয়া বললো যে যা তোর কাকার তালের পিঠা দিয়ে আয়। তো আমি তখন তালের পিঠা নিয়ে কাকার কাছে যাচ্ছিলাম, তখন আপনার প্রায় দুপুরের ঘনাঘন হয়ে গেছে, দুপুরের কাছাকাছি। একদম সূর্য তখন মাথার উপরে, রাস্তাঘাট একদম ফাঁকা, মানুষজন নাই। আমি আস্তে আস্তে করে নাচনি বাড়ির ওইদিকে গেলাম এবং যাওয়ার পরে কাকা সবসময় একটা বট গাছের নিচে বসে থাকতো, বিশাল বড় একটা বট গাছ ছিল ওখানে, ওই গাছটার নিচে বসে থাকতো। তো ওই দিন আমি যাওয়ার পরে দেখলাম যে কাকার সঙ্গে আরেকটা লোক বসে আছে। তো ওই লোকটাকে সেটা কিন্তু আমি জানতাম না, উনি কাকার সঙ্গেই বসে আছে। তো যাওয়ার পরে কাকারে বললাম যে কাকা
মা তোমার জন্য পিঠা পাঠাইছে। তো বললো দে পিঠা দে। তো দিলাম, কাকা খাইলো, তার সঙ্গে যে লোকটা বসে আছে তারাও দিল, তিনিও খাইলো। তো খাওয়া দাওয়া করার পরে আমার কাকা বলে তুই চলে যা। তা আমি বললাম যে কাকা এই লোকটা কে, ওনারা তো আগে কখনো দেখি নাই, উনি কি তোমার পরিচিত? আমার কাকা বলে হ্যাঁ, উনি আমার গুরু, আমার ওস্তাদ। আমি তখন বললাম যে এই লোকটাকে তো কখনোই আগে দেখি নাই, এই কি তোমার ওস্তাদ? তো এটা বলার পরে আমি তখন সেখান থেকে চলে আসি, মানে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দাদা দাদি যারা আছে সবাইরই বলি যেমন এমন ঘটনা, কাকার সঙ্গে দেখলাম একটা অপরিচিত লোক বসে আছে। এই লোকটাকে এর আগে আমি আর কখনোই দেখি নাই, এবং তাও জানি না যে কাকার সাথে এই লোকের সম্পর্ক কী। মনে হলো যেন কাকার খুব ঘনিষ্ঠ কেউ হবে। এটা বলার পরে আমার দাদা দাদি এবং আমার মা তখন দৌড় দিল নাচতে বাড়ির এইদিকে, যে কী ব্যাপার, এই লোক কে কাকার কাছে আসছে। সবাই দৌড়ে ওখানে গেছে, যাওয়ার পরে দেখে যে কাকা একাই বসে আছে, কেউ নাই। তো নাচতে বাড়ি থেকে বের হওয়ার জন্য একটাই রাস্তা, এই পাশে কিন্তু অন্যদিকে কোনো রাস্তা নাই। এই দুই পালে খাল, দুই পাশে খাল, একদিকে জঙ্গল, আরেক দিকে হচ্ছে রাস্তা। তো এই রাস্তা দিয়ে যদি কোনো একটা লোক বেরিয়ে আসতো তাহলে তো রাস্তার মধ্যে যারা আছে তারা দেখতো। তাদের অনেকে আমার যাই দেখলাম যে কাকার সঙ্গে কেউ নেই, এবং কাকাকে যখন জিজ্ঞেস করা হলো তোমার পাশে কে বসেছিল, কাকা বলল কই কেউ তো নাই। এবং আমরা যে জঙ্গল থেকে বের হয়ে সবাইরে তখন জিজ্ঞেস করলাম যে এমন এমন ঘটনা, এদিক দিয়ে কোনো লোক গেছে কিনা। সবাই বলে যে না, এদিক দিয়ে কোনো লোক যায় নাই, এবং তারা তখন বলে যে না আমরা কাউরে দেখিনি। তো কই গেল এই লোকটা? এবং লোকটা দেখতে খুবই সুন্দর ছিল, একদম সুঠাম দেহের অধিকারী, খুব সুন্দর চেহারা। তো অনেকেই বলা বলি করতো যে আমার কাকার সঙ্গে কিছু একটা আছে, কাকার সঙ্গে কিছু একটা আছে, এটা সবাই তখন বলা বলি করতো বা সবাই জানাজানি হয়ে গেছিল। এইভাবে হলো কি, একদিন কাকা আমারে বলতেছে যে এর পরের দিনে কাকার কাছে যখন আবার গেলাম, আমি কিন্তু যাইতাম প্রায় প্রতিদিনে কাকার কাছে যাইতাম, গিয়ে বসে থাকতাম। উনি আমাকে বলে যে সজীব, আজকের পর থেকে আমার সঙ্গে কাউরে দেখলে এটা বাড়িতে গিয়া বলবা না, কাউকে জানাবা না। আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকা, আমি কাউকে বলবো না, কাউকে জানাবো না। বলে জানাইলে তোমার ক্ষতি হবে। তা আমি আর কাউরে বলতাম না। এই করে করে হঠাৎ করে লোকমুখে একটা নতুন খবর তখন শুনতে শুরু হলাম। নতুন খবরটা হলো কীরকম, আমার কাকা নাকি পূজা করে। আমার কাকা তো মুসলিম ছিলেন, উনি কিন্তু সেখানে ধ্যানমগ্ন অবস্থায় কিন্তু আর নামাজ পড়তেন না। আগে কিন্তু মসজিদে যাইতেন, নামাজ পড়তেন, অন্য কিছু যাই হোক, কাকা কখনো নামাজ কাজা করতেন না। 5 ওয়াক্ত নামাজ উনি জমাতের সহিত আদায় করতেন। বাট যখনই ওই নাচতে বাড়ির ভিতরে ধ্যানে বসে গেল, ধ্যানমগ্ন হয়ে গেল, তখন থেকে তার সম্পূর্ণ নাচ তার সম্পূর্ণ নামাজ কালাম সব বন্ধ হয়ে গেল। কোথায় খাওয়া দাওয়া করে, কোথায় ঘুমায়, শুধু আমরা গিয়ে দেখি রাত দিন 24 ঘন্টা উনি জঙ্গলের মধ্যে বসে থাকে। তো কেউ আবার ওনার কাছে যেতেও চাইতো না, যে ভয় পাইতো অনেকে ওনার কাছে যাইতে। অনেকে মনে করতো ওনার সঙ্গে জিন আছে, এই জন্য ওনার কাছে কেউ যাইতো না। তো আমি তখনই শুনতে পেলাম এলাকাতে যে কাকা নাকি পূজা করে। তো যখন পূজা করে এটা বললো, তো সবাই তখন গেছে। যাওয়ার পরে দেখলো যে সত্যি আমার কাকার কাছে কাঠ দিয়ে বানানো, কাঠে বানানো অনেকগুলো ছোটো ছোটো মূর্তি, এবং এই মূর্তিগুলো নর্মাল কোনো মূর্তি ছিল না। তা মোটামুটি দেখলে একটু ভয়ঙ্কর আকৃতির মনে হয়। এইরকম বেশ কয়েকটা মূর্তি আমার কাকার কাছে, এগুলো কাকার আশেপাশে রাখা। তো এমন করে আমাদের গ্রামের লোকজন যারা গণ্যমান্য লোক আছে, সর্দার মাতবর আছে, তারা সবাই গেছে। এবং যাওয়ার পরে কাকারে জিজ্ঞেস করলো যে তুমি এখানে বসে থাকো ভালো কথা, তুমি একটা মুসলিম ধর্মের ছেলে, মুসলিম ধর্ম পালন করো, এবং তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তা জমাতে শহীদ, আমাদের ইমাম সাহেবও বলে তুমি খুব ভালো একটা ছেলে ছিলা, হঠাৎ করে তোমার এমন কি হলো যে তুমি বাড়ি ছেড়ে আসলা, জঙ্গলের মধ্যে বসে আসো? তো এই কথা আমাদের এলাকার যে চেয়ারম্যান আছে, ওই চেয়ারম্যান আমার কাকারে জিজ্ঞেস করলো। তখন তো আমরাও মোটামুটি বড় হয়ে গেছি, আমরাও বড়। তো কাকা তখন চেয়ারম্যানকে বললো যে দেখুন, আমার জগৎ সংসার ভালো লাগে না, আমি জগৎ সংসার থেকে একটু দূরে থাকতে চাই। তো সবাই বলল যে তুমি জগৎ সংসার থেকে দূরে থাকতে চাও তো ভালো কথা, তুমি জগৎ সংসার থেকে দূরে থাকো, কিন্তু জগৎ সংসারের বাইরে এসে তুমি তো জগৎ নষ্ট করতে পারো না। তুমি এখানে এসে তুমি বিভিন্ন ধর্মের পূজা করতেছো, এটা তো ঠিক না। তুমি একজন মুসলমান এবং তুমি নামাজ কালাম পড়বা, তুমি এসব বাদ দিয়ে পূজা কেন করো? কাকা তখন বলল আমার যেটা করতে ভালো লাগে আমি সেটাই করব, আপনাকে আমাকে এই ক্ষেত্রে বাধা দিবেন? সবাই তখন বলল যে অবশ্যই বাধা দিব, তুমি আমাদের গ্রামে থেকে এক ধর্মের ছেলে হয়ে অন্য ধর্ম পালন করতে পারবা না। কি তুমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তুমি কোন ধর্ম পালন করো? কাকা তখন বলে আমার কোনো ধর্ম নাই, আমার কোনো জাত নাই। তো এটা বলার সঙ্গে সঙ্গে সবাই তখন খেপে যায়, তার মানে আমার কাকা নাস্তিক হয়ে গেছে। সবাই তখন বলা বলি করতেছে যে তার মানে তোমার কোনো ধর্ম নাই, কোনো জাত নাই, কিছু নেই, মানে তুমি নাস্তিক। তুমি কি নাস্তিক নাকি? তুমি কি নাস্তিক হয়ে গেছো? এই শুরু হলো তখন ধরেন ঝগড়া, এবং ঝগড়াঝাটির এক পর্যায়ে গ্রামের মানুষ তখন সিদ্ধান্তই নিল যে কাকাকে এই গ্রামে আর থাকতে দেবে না। সবাই তখন এক বাক্যে বলা বলি শুরু করলো যে মনসুর আলীকে এই গ্রামে থাকতে দেওয়া যাবে না, এবং মনসুর আলীকে এই গ্রাম থেকে বের করে দাও, উনি এই গ্রামে থাকতে পারবে না, কারণ সে যদি এই গ্রামে থাকে গ্রামের অন্য ছেলে মেয়ে যারা আছে তারাও নষ্ট হবে, ওকে গ্রাম থেকে বের করে দাও। তারপর ওই সর্দারও একই কথা বললো, আমার কাকারে বললো যে তুমি গ্রাম থেকে বেরিয়ে যাও,
তুমি যদি এরকম কাজই করো এই গ্রামে আর তুমি থাকতে পারবা না, এই গ্রাম থেকে তুমি বেরিয়ে যাও। তো আমার কাকা বললো, এটা আমার জন্মস্থান, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, আমার ভাতিজা সবাই এখানে আছে, আমি কেন ওদেরকে ছেড়ে চলে যাব? বললো, তুমি যদি না যাও তাহলে তোমাকে মারবো, তোমাকে মেরে এই গ্রাম থেকে তাড়িয়ে দিব। আর যদি গ্রামে থাকতে হয় এই বনটামি বাদ দিয়ে এই জঙ্গলে না থেকে তোমার বাড়িতে থাকতে হবে, নামাজ কালাম পড়তে হবে, আগে যেমনি চলতে এমনি চলতে হবে, এবং এই সমস্ত বনটামি তুমি করতে পারবে না। তো এই কথার মাঝে আমার কাকা তখন তারা বললো যে আমরা আজকে রাত দেখব, তুমি কালকে সকালের মধ্যে যদি না চলে যাও তাহলে আমরা তোমাকে এখান থেকে মেরে বিদায় করে দিব। এই বলে গ্রামের সবাই যে যার মতো চলে গেল। আমিও তখন চলে আসছি। রাতের বেলায় ঘরে বসে বসে চিন্তা করতেছি, তখন আমার বয়স কত হবে, প্রায় 16-17 মতো হবে। বা কাকা কিন্তু প্রায় 1 বছর 1.5 বছরের মতো ওই জঙ্গলের ভিতরে বসে আছে। তো তখন আমি চিন্তা করতেছি, হাই হাই রে, আমার কাকা কি সকাল পর্যন্ত থাকবে না সকালে চলে যাবে? কাকা যদি সকালে না যায় তাহলে তো গ্রামের সবাই মেরে কাকাকে বিদায় করবে, কাকা কি থাকবে না চলে যাবে? আমি বারবার এটা চিন্তা করতেছি। এই ভাবতে ভাবতে সকালবেলা তখন হলো কি, ওই জঙ্গলের দিকে গেলাম, যে জঙ্গলে কাকা বসে থাকতো, নাচতো জঙ্গলে, ওইখানে গেলাম। এবং ওখানে যাওয়ার পরে দেখি যে আমার কাকা ওইখানে নাই। এই প্রথম আজকে এত বছর পরে দেখলাম যে কাকাকে আমি যখনই যাইতাম তখনই দেখতাম ওখানে বসে আছে, ওখান থেকে কোথাও যাইতো না। বাট সেদিন যাওয়ার পরে দেখলাম যে কাকা এই জায়গার মধ্যে নাই, মানে জায়গাটা পুরো ফাঁকা। সকালবেলা একদম ভরে গেছিলাম, তারপর দৌড়ে বাড়িতে আসি। বাড়িতে এসে মা বাবা যারা আছে সবাই বলি এমন এমন ঘটনা, আরে ওই মনসুর কাকা তো ওইখানে নাই, ওনাকে তো ওইখানে পাওয়া যাচ্ছে না, আমি তো দেখে আসছিলাম। তারপর আমার বাবা মা যারা আছে, গ্রামের আরও যারা আছে সবাই তখন দৌড়ে গেল সেই জায়গার মধ্যে, এবং যে দেখলো যে জায়গাটা ফাঁকা পড়ে আছে, আমার কাকার কোনো অস্তিত্বই সেখানে নাই। তার ব্যবহৃত জামা কাপড় যা যা ছিল আর কি জঙ্গলের ভিতরে, এসব কোনো কিছুই নেই, এবং সব কিছু নিয়ে সে চলে গেছে। আমার দাদা দাদি তখন কান্না শুরু করছে, মানে তারা অঝরে কান্না করতেছে, মনসুর আলী চলে গেল, মানে সবাই তখন কান্না করতেছে। আমার কাকা যতই ছিল যাই ছিল কখনো কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি। গ্রামের যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের সঙ্গেই আমার কাকার ছিল এক নিবিড় প্রেমের সম্পর্ক। সবার সঙ্গে তিনি ভালো করে কথা বলতেন, নম্র ভদ্র, এবং খুব ভালো আচার আচরণ করতেন। কারোর সঙ্গে মানে আমার কাকার কোনো খারাপ সম্পর্ক ছিল না। তো এবার কেন কাকা হঠাৎ করে এইভাবে নিরুদ্দেশ হয়ে গেল, বা কেনই বা চলে গেল, এবং কেনই বা উনি উল্টাপাল্টা ধর্ম পালন শুরু করলো গ্রামের মানুষের কথাবার্তা মতে, তো কেন তিনি এরকম করলো? তো যাই হোক, সে চলে গেছে, আর মানে কোনো কিছু নাই। কিন্তু কাকা চলে যাওয়ার পরে আমার ভিতরের কষ্টগুলো মনে হয় কি ভাই দ্বিগুণ হয়ে গেছে। আমি আমার কাকাকে প্রচণ্ড রকমের মিস করতে থাকি, সব সময় কাকার কথা মনে হয়, এবং প্রচুর কান্না করি আমি কাকার জন্য। মানে আমার দাদা দাদি মূলত এতটা কষ্ট পায়নি আমার কাকা নিরুদ্দেশ হওয়ার পরে আমি যতটা কষ্ট পাইছিলাম। এবং আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমি এটাও ভেবেছিলাম যে কাকা সম্ভবত অন্য কোনো জঙ্গলে গিয়ে বসে আছে, বা অন্য কোথাও মনে হয় ধ্যান করতেছে। এই জন্য আমি বিভিন্ন জঙ্গলের ভিতরে আমার কাকারে খুঁজতাম, এই জায়গায় ওই জায়গায়, এবং বিভিন্ন জঙ্গলে বা কোথাও কাকারে পাওয়া যায় কিনা, এইরকম জায়গাগুলোতে আমি অলওয়েজ আমার কাকারে খুঁজতাম যে দেখি কাকা আছে কিনা। কিন্তু আমি আর কাকার কোনো সন্ধান পাইলাম না, বা কাকারে আর দেখলাম না। তিনি কোথায় চলে গেল, কি হলো, এটা আমি আর বুঝতে পারলাম না। যাই হোক, আমরা তখন আমাদের মতো করে পড়ে আসি। এভাবে প্রায় আরও 2 বছরের মতো কেটে গেল। এই 2 বছরও কাকার কোনো সন্ধান পাওয়া গেল না। তো 2 বছর পরে একদিন হলো কি, আমাদের গ্রামে একটা ভিখারি আসছিল। মানে ভিখারিটা হচ্ছে হিন্দু ধর্মের একটা মহিলা। তো তিনি আবার মানে এটা হচ্ছে তার মেয়ের বাড়ি, তার নিজের বাড়ি হচ্ছে আরেক জায়গায়, সেখান থেকে উনি এখানে চলে আসে। তারা একটু নিম্নবিত্ত আর কি। এই মহিলা তখন ভিক্ষা করে। এমনি সাধারণত হিন্দু ধর্মের মহিলারা কিন্তু ভিক্ষাটা খুব কম করে, মানে একটু কমই করে আর কি। তো এই মহিলাটা তখন ভিক্ষা করে, আর ভিক্ষা করলে দেখা যায় হিন্দু ধর্মের মানুষদেরকে মুসলমানরা একটু দান সরকার কমই করে, মানে দিতে চায় না আর কি। এরপরও মহিলা তখন ভিক্ষার উদ্দেশ্যে যখন বের হয়, ভিক্ষা করতেছিল, আমাদের বাড়ির মধ্যে আসে। একদিন মাগরিবের একটু পরে, মানে মাগরিবের আজানের কিছুক্ষণ পরে আমাদের বাড়িতে আসে। আসার পরে আমার মা তখন বলে আর কি, যে মাগরিবের আজানটা শেষ না হইতে হইতে এই বুড়ি কোত্থেকে আসছে, তাও আবার হিন্দু। উনি সবসময় হিন্দু ধর্মের পোশাক আশাক পরে থাকতেন, মানে যেমন শাখা পরা, এরকমভাবে হিন্দু ধর্মের সাজবোজ নিয়ে উনি থাকতেন। তো মহিলা তখন বলল যে তোদের বাড়ি থেকে তো একটা মানিক চলে গেছে, তারপরে তো তোদের শিক্ষা হয়নি। এটা বলে মহিলা তখন চলে যাচ্ছিল। আমার দাদি তখন পিছন থেকে মহিলাকে ডাক দিয়ে মহিলারা ডাইকা বলতেছে, কথাটা কি বললা, কোন মানিক আমাদের বাড়ি থেকে চলে গেছে? তো মহিলা তখন রাগ করে চলে যাচ্ছে। আমার দাদি তখন জোর করে মহিলারা বসাইছে। বসানোর পরে আমার দাদি বলতেছে তোমরা ভাত খাইয়া যান। মাগরিবের পরে আমার দাদি তখন নিজে ভাত এনে দিল, এই মহিলা তখন ভাত খাইছে। খাওয়ার পরে এই মহিলা কিন্তু আমাদের গ্রামে আসছে বেশি দিন হয় না, তার মেয়ের বাড়িতে আসছে, ভিক্ষা করতেছে বেশি দিন না, কিন্তু অল্প কিছুদিন। তারা কিন্তু ভালো করে তেমনভাবে কেউ চিনেও না। তো আমার দাদি বলল, আপনি কথাটা কি বললেন? বলে তোমার ছেলেটারে খুঁজে বের করো।
তোমার ছেলেটা অনেক ভালো, ওরে খুঁজে বের করো, তোমাদের সংসার পাল্টে যাবে, তোমাদের জীবন পাল্টে যাবে, তোমাদের কোনো অভাব থাকবে না। তো আমার দাদি বললো, তাইলে কই খুঁজবো তারে, কই পাবো? বলে সে কোনো একটা জঙ্গলে আছে, কোনো একটা জঙ্গলে আছে, দেখো কোনো জঙ্গলে তারে খুঁজে পাওয়া যায় কিনা। এই কথা বলে মহিলাটা চলে গেল। এবার আমার দাদি করছে কি, আমার দাদারে দিয়া আমার আব্বারে দিয়া প্রতিনিয়তই খবর পাঠাইতো, বিভিন্ন জায়গায় লোক পাঠাইতো। আমাদের এদিকে যত জঙ্গল আছে, যত ধরেন আপনার একটু ভৌতিক প্লেস আছে, এই জায়গাগুলোর ভিতরে লোক পাঠাইতে কোথাও আর আমার কাকারে পাওয়া গেল না। এবার আমার দাদা দাদি দুজনেই প্রায় পাগলের মতো হয়ে গেছে, কাকার সন্ধান করতে করতে প্রায় পাগলের মতো হয়ে গেছে। এইরকম করতে করতে আমাদের এলাকার এক লোকে বিয়ে করছে চট্টগ্রামে। তো চট্টগ্রামে বিয়ে করছে, ওনার নাম হচ্ছে হানিফ ভাই, মানে আমরা হানিফ ভাই বলে ডাকি, আমাদের বয়স অনেক বড় হবে, আমাদের বাপ চাচার বয়সী, তারপর ওনাকে সবাই হানিফ ভাই বলে ডাকি। তো হানিফ ভাই বলে ডাকতেছি, হানিফ ভাই বলে ডাকার পরে এই লোকটা বিয়ে করছে আপনার চট্টগ্রামে বিয়ে করছে, এবং সে হচ্ছে ওইখানে চাকরি করে। তো উনি একদিন আমারে বলে যে, সজীব আমার সঙ্গে যাবি নাকি চট্টগ্রামে, আমি ওখানে কাজকাম করি, ওইখানে ভালো বেতন পাওয়া যায় বা জায়গাটাও ভালো। তো উনি যখন এটা বললো, মানে হানিফ ভাই যখন এটা বললো, আমি ঠিক আছে আমি যাবো, কারণ আমার তো ভাই ভিতরে ভালো লাগতেছে না, মনটা জানি কেমন আনচান করতেছে। উনি যদি বলে তাহলে যাবো তার সঙ্গে, সমস্যা কি। পরে ওনার সঙ্গে আমি তখন এই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। পরিবার থেকে বলে টাকা টুকা নিয়ে তখন আমি চট্টগ্রামে যাই। এবং চট্টগ্রামে যাওয়ার পরে সেখানে আমি তখন একটা গার্মেন্টসে চাকরি নিই। আমি কিন্তু দেখতে শুনতে স্বাভাবিক মানুষের চেয়েও একটু মানে মোটামুটি দেখতে শুনতে অনেকটা ভালোই ছিলাম। মানে আমাদের গ্রামের যত ছেলেপেলে ছিল তাদের মধ্যে আমি চলাফেরাটা একটু ভালোভাবে করতাম আর কি। মাথার চুলগুলো লম্বা ছিল, মোটামুটি দেখতে অনেকটা ভালো ছিল। তো এইরকম করার পরে এটা আমার কাকা নিরুদ্দেশ হয়ে যাওয়ার প্রায় 4-4.5 বছর পরের কথা আপনাকে বলতেছি। তো গার্মেন্টসে তখন চাকরি নেই, এবং সেই হানিফ ভাইয়ের বাসায় থাকি, চাকরি করি, ওনার বাসায় থাকি, ওনার সাথে সম্পর্ক। এই করতে করতে গার্মেন্টসের একটা ছেলে, হিন্দু ছেলে আর কি, ওর নাম হচ্ছে রোহিত। এই রোহিত ছেলেটা একদিন আমার বলতেছে, ওর সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক, দুজনে যেহেতু গার্মেন্টসে চাকরি করি দীর্ঘদিন ধরে, একটা ভালো সম্পর্ক হয়। এই ছেলেটা আমার বলতেছে যে, সজীব ভাই আমি একটু বান্দরবনে যাবো, একটা তান্ত্রিকের কাছে, একটা কবিরাজের কাছে, আপনি যাবেন? আমারে বলে। তো আমি তখন বললাম যে, তো কবিরাজের কাছে যাবা? আমি তো বান্দরবনে কোনোদিনও যাই নাই, আমাদের বাড়ি রংপুরে, এবং চিটং তো আমাদের এখান থেকে অনেক দূরে, আর বান্দরবন তো আসলে মানে যাই নাই কখনো। সে আমাকে বলে, যদি যান আমি আপনাকে নিয়ে যাব, আমি একটা বৌদ্ধ কবিরাজের কাছে যাব। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তা বৌদ্ধ কবিরাজের কাছে গেলে যাবো নি, আমিও যাবো। তো কেন যাবে ওইটা সেটা আমি জানি না, উনি তার ব্যক্তিগত কোনো কারণে যাবে। তো আমাকে নিয়ে তখন সে বান্দরবনে রওনা দেয়, এবং বান্দরবন শহরে নামার পরে সে বলল লামা বলে একটা জায়গা আছে, লামা উপজেলা, সেখানে সে যাবে। তো তার মতে তার সঙ্গে আমরা তখন সেখান পর্যন্ত গেছি। যাওয়ার পরে একটা তান্ত্রিকের কাছে গেলাম, এবং তান্ত্রিকের কাছে যাওয়ার পরে সে তার মায়ের কি একটা সমস্যা, ওই সমস্যার কথা বলল। সমস্যার কথা বলার পরে তান্ত্রিক তখন তারে বলল যে, তুমি এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাবা। ওই বৌদ্ধ তান্ত্রিকটা বা হিন্দু বা কোন ধর্মের আমি জানি না, উনি তার একটা রাস্তা দেখা দিল যে এই রাস্তা দিয়ে তুমি সোজা হেঁটে যাবা। যাওয়ার পরে দেখবে একটা লোক বসে আছে, লাল কাপড় পরিহিত অবস্থায় একটা লোক বসে আছে, এবং যেই লোকটা বসে আছে তার কাছে যাবা। তার কাছে যাওয়ার পরে তাকে বলবা যে আমার নাম বলবা, যে আমি পাঠাইছি। যদি সে তার সঙ্গে আরও লোকজন থাকে তাও বলবা, সে একা থাকলেও বলবা, এবং সেই তোমাকে চিকিৎসা দেবে, তুমি যাও। তো আমি যখন রওনা দিলাম, বৌদ্ধটা বলতেছে, মানে ওই লোকটা বলতেছে যে না, ও একাই যাইতে হবে, তুমি যেতে পারবো না, রোহিত একাই যাওয়া লাগবে, তুমি যেতে পারবা না। ঠিক আছে, আমি বসে আছি। রোহিত ভাই তখন একা একাই গেল, এবং যাওয়ার পরে অনেকটা ভিতরে গেছে। ভিতরে যাওয়ার পরে সে আবারও ফিরে আসছে, ওই জায়গা পর্যন্ত গেছে, গিয়ে আবারও ফিরে আসছে। আসার পরে বলতেছে তোরেও নিয়ে যাব। এই লোকটা তখন বলতেছে যে না, ওকে তো নিয়ে যাওয়া যাবে না, ওনার কাছে গেলে একাই যেতে হয়, দুজন যেতে পারে না। এর মাঝে সে বলতেছে যে আমি যার কাছে গেছিলাম উনি বলল এরে নিয়ে যাওয়ার জন্য। তখন ওই লোকটা বলতেছে যে উনি এরে কিভাবে চিনে। আমি তো তখন বুঝতে পারলাম না যে আসলে কি হচ্ছে এখানে, মানে ওরা কথা বলতেছে, আমি জাস্ট বসে আছি। পরে বলে আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনেই থাকো, আমি যাই। এই লোকটাই তখন ভিতরে গেল। ভিতরে গিয়ে মানে এটা ওদেরই একটা মানে আপনার এরিয়া আর কি, বাট দুজন দুই জায়গায় বসা। মানে প্রথমে যে বসছে সে হচ্ছে একটা কথায় বলতে গেলে তার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে ভিতরে যাওয়া লাগে। এবার ভিতরের দিকে তিনি গেল, যাওয়ার পর অনেকক্ষণ ধরে সে ভিতরে থাকলো, থেকে আসছে। আসার পরে মানে এই জায়গাটার মধ্যে আসছে, আসার পরে বললো যে ঠিক আছে, এই তোমার কাজ হয়ে যাবে, তোমার কথাবার্তা সব বলে আসছি। পানি দিল একটা বোতলে, যে পানিটা নিয়ে যাও, এইটা তুমি ব্যবহার করবা, বা যেভাবে তোমার যে সমস্যা যায় ব্যবহার করতে বলবা। আর এই ছেলেটারে বললো যে তোমার নাম কি? আমার নাম জিজ্ঞেস করলাম, আমার নাম সজীব রানা। পরে বলে তোমার এই জিনিসটা দিছে, একটা টিফিন বক্সের মতো একটা বক্স, এই বক্সে মানে বক্সটা দিছে, এবং দেওয়ার পরে বললো এটা তোমারে
ওই আমাদের যেই যিনি আছে এখানে তিনি তোমাকে এটা দিছে, এটা তুমি নিয়ে যাও। তো এইটা কি আমি সেটা জানতাম না। ওইটা আমাকে দিছে একটা লাল, মানে ভিতরে একটা লাল কাপড়ের মতো ছিল, একটা টিফিন বক্সের মতো, বক্সের ভিতরে একটা লাল কাপড় ছিল। আমি কিন্তু এটা কখনো ব্যবহারও করতাম না বা জানতাম না, এটা কি খুলেও দেখি নাই। পরে সে জায়গা থেকে আমরা যখন চলে আসি বান্দরবানে আসার পর আমি এটা খুলে দেখি, এবং দেখার পর আমি তখন অবাক হলাম যে এই কাপড়টা আমার কেন দিল, একটা লাল কাপড় শুধুমাত্র মানে কাপড়টা কেন দিল এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইলাম না। জাস্ট তারপর আমি কাপড়টা নিয়ে গেছি। নিয়ে গিয়ে চিটংয়ে যাওয়ার পরে এই কাপড়টাই যখন আমি মানে যেদিন থেকে ঘরে ঢুকেলাম ওদিন থেকে আমি প্রতিনিয়ত আমার কাকারের স্বপ্ন দেখি, মানে সব সময় আমার কাকারের স্বপ্ন দেখি, এবং দেখি যে কাকা একটা লাল কাপড় পরে বসে আছে, একটা লাল কাপড় পরে সব সময় দেখতাম বসে থাকে এরকম একটা অবস্থার মধ্যে। কিন্তু এর আগে আমি কিন্তু এই ধরনের স্বপ্নগুলো দেখতাম, তখন থেকে স্বপ্নগুলো দেখতেছি প্রতিনিয়ত। তো এই কথাটা তখন আমি আমাকে যে নিয়ে গেছিলো সেখানে আপনার হানিফ ভাই, ওনাকে বলছিলাম যে ভাই দেখেন এই ঘটনা, আমি তো আমার বন্ধু রোহিতের সঙ্গে সেই বনের ভিতরে যাই এবং যাওয়ার পরে আমার সঙ্গে এই ধরনের ঘটনাগুলো ঘটে। উনি বলে এরা কালো জাদু করে, ওরা ব্ল্যাক ম্যাজিক করে, ওরা হচ্ছে কালো জাদু এবং ব্ল্যাক ম্যাজিকের জন্য সে জায়গায় যায়। আর যে রোহিত তোমাকে নিয়ে গেছিলো তার মায়ের কথা বলে, আসলেও কিন্তু সে নিজেও কালো জাদু করার জন্য গেছে। এরা কালো জাদু করে এবং কালো জাদু করে মানুষদেরকে মেরে ফেলে, এটা হচ্ছে কালো জাদুর একটা আখড়া। পরে আমি বললাম কালো জাদুর আখড়া, তা আমাকে নিয়ে গেল কেন, বা আমার কারণটা কী ছিল, কেন আমাকে নিয়ে গেল? পরে বললো তা তো জানি না তোমাকে কেন নিয়ে গেছে, তবে তারা ওখানে কালো জাদু করে, তাদের এরিয়াতে না যাওয়াটাই ভালো, ওই এরিয়াতে না ঢুকাটাই ভালো। এখানে কয়েকজন বৌদ্ধ ধর্মের মানে আপনার বিভিন্ন ধর্মের লোক আছে, এবং কোন ধর্মে তা তার স্পষ্ট বলতে পারে না, যে বিভিন্ন ধর্মের লোক, এবং তারা এই ধরনের কাজগুলো করে, বিভিন্ন ধরনের প্যারানর্মাল কাজগুলোই তারা করে। তো এরপরে যাই হোক, আমি তখন করলাম কি যে ঠিক আছে, যেহেতু প্রতিদিন কাকারে স্বপ্ন দেখতেছি, এই লাল কাপড়টা নিয়ে একদিন আমি বাড়িতে যাই, মানে এই ঘটনার কিছুদিন পরে বাড়িতে যাই। বাড়িতে গিয়ে এই কাপড়টা তখন আমি আমার দাদির হাতে দিই। দাদির হাতে দেওয়ার পর আমি জানি না এই কাপড়ের ইতিহাস কি, বা কাপড় কিভাবে আসছো বা কি। এই কাপড়টা দাদির হাতে দেওয়া মাত্র দাদি চিৎকার করে আমার বলতেছে কাপড়টা তোরে কে দিল। আমি তখন বললাম যে দাদি এই ঘটনা। দাদি আমার বলে, আর এটা তো আমার মনসুরের কাপড়, এইটা আমার মনসুর আলীর কাপড়। আমি বললাম এইটা তোমার ছেলে মনসুর আলীর কাপড়, এটা তুমি কেমনে জ্বালা? দাদি বলে এই বিশাল ইতিহাস তোরা আমি পরে বলবো, আমার না আমার ছেলে কই আছে, আমার নিয়ে চল। দাদি কান্না শুরু করছে। এই কথা বলার পরে তখন দাদি, আমি, আমার মা বাবা মানে যারা ছিল সবাই তখন এই বান্দরবন থেকে আপনার রংপুর থেকে বান্দরবনে রওনা দিচ্ছে, যে কাকা এই জায়গায় আছে। আমরা বান্দরবন শহরে আসি এবং সেখান থেকে লামা যাই, লামা থেকে সেই গহীন জঙ্গলের উদ্দেশ্যে হাঁটতে শুরু করি। তো কাকার কাছে ডিরেক্টলি যাওয়া যায় না, ওনার সামনে যে লোকটা ছিল ওনারা এসে আমার কান্নাকাটি করতেছে, বলতেছে আমরা ওনার কাছে যাব। পরে বলতেছে ওনার কাছে যে যাবেন, ওনার অনুমতি ছাড়া তো কাউরি ভিতরে যেতে দেওয়া হয় না। ঠিক আছে, আপনারা যেহেতু যেতে চান আমি তাহলে ভিতর থেকে অনুমতি নিয়ে আসি। এই লোকটা তখন ভিতরে গেলে, ভিতরে যাওয়ার পরে তখন আমাদেরকে যেতে দিল, এবং যাওয়ার পরে আমরা তখন স্পষ্ট দেখলাম ওখানে আমার কাকা বসে আছে, এবং ওই যে ধ্যান করতো ওইখানে যেরকম ধ্যান করতো এখানে একইভাবে ধ্যান করতেছে, মানে ধ্যানে মগ্ন আছে, ধ্যান অবস্থায় বসে আছে। তা আমরা তখন সামনে গিয়ে বসছি, সবাই বসছে, আমার দাদি জড়াই ধরে কান্না করতেছে, আর আমার কাকা একদম পুতুলের মতো বসে আছে। ওনার ভিতরে কোনো ইমোশন নাই, কোনো কান্নাকাটি নেই, মানে কিছু নেই, নিজের মতো করে চুপচাপ বসে আছে, এই জায়গাটার মধ্যে বসে আছে। দাদি কান্নাকাটি করতেছে, জড়াই ধরতেছে, বাবার এই বাড়ি চল এটি সেটা বলতেছে। তো আমার কাকা বাড়ি যাবে না। পরে ওনার সঙ্গে আবার ওনার কিছু সঙ্গপঙ্গ আছে, ওনার সঙ্গেই থাকে। সঙ্গপঙ্গ বলতে ওনারে মানে ওনার ভক্ত আর কি। তাই ভক্তরা তখন বসে আছে, এবং এই ভক্তগুলো আর একটা অবাক করার বিষয়, তারা বিভিন্ন ধর্মের, এমন নয় যে তার স্পেসিফিক কোনো একটা ধর্মের, তা কিন্তু ওখানে মুসলিম মানুষও আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মানে বিভিন্ন ধর্মের মানুষরা আছে এখানে। এবং এদের ধর্মটা কি, মানে এরা কোন ধর্মের পালন করে তাও কিন্তু আমরা বুঝতে পারতাম না। ওই জায়গা থেকে তখন আমার আব্বা আম্মারে, মানে আমার আব্বা আম্মা দাদা দাদি সবারই নিয়ে আসা হলো, যে না আপনারা এখানে থাকতে পারবেন না, এখান থেকে চলে যেতে হবে। আমার দাদি আসবে না, দাদি কান্নাকাটি চিৎকার চেঁচামেচি, না দাদি আমার বাবারে নিয়েই যাবে, আমার বাবাকে সে নিয়ে যাবে, সে যাবে না। শেষ পর্যন্ত রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পরে তখন আমার দাদা দাদি সবাই আমরা ওই জায়গার ভিতরে একটা আপনার পাহাড়ি বাড়ির ভিতরে আমরা থাকলাম। এবং পাহাড়ি বাড়িতে থাকার পরে পরের দিন আমার দাদির কথা একটা, যে সে যদি বাড়িতে যায় তার ছেলেকে নিয়ে যাবে, তার ছেলেকে ছাড়া সে যাবে না, সে মরে যাবে, তাও তার ছেলেকে নিয়ে যাবে। এখন কিভাবে সেই বান্দরবন থেকে মানে আপনার এই রংপুর থেকে বান্দরবনের এই দুর্গম পাহাড়ে আমার কাকা আসছে, এর কোনো ব্যাখ্যা আমরা কেউই দিতে পারি না। যে কাকা কীভাবে দুর্গম পাহাড়ের ভিতরে আইসে এই জায়গার ভিতরে আস্তানা গাড়াইছে, এবং এই জায়গার ভিতরে কাকা কিভাবে আসছে, এইটা মূলত আমরা কেউই জানি না। তো যাই হোক, এই পরিস্থিতির মধ্যে আমার দাদি কাকারা ছাড়া যাবে না, এইভাবে আমরা 2 দিন সে জায়গায় থাকি। তো 2 দিন থাকার পর একটা পর্যায়ে আমার কাকা যেতে রাজি হয়, যে ঠিক আছে কাকা বাড়ি যাবে। তো এবার দাদি মহা খুশি যে কাকা বাড়ি যাবে। পরে কাকা তার মতো করে পোশাক আশাক পরে, মানে নর্মাল যে পোশাকগুলো, ওই পোশাকগুলো পরে আসে, এবং এসে কাকা তখন বাড়িতে যায়, মানে আমাদের সঙ্গে রংপুরে যায়।
এবং কিন্তু তখন প্রায় মধ্যবয়স্কের থেকে আরেকটু বেশি হয়ে যায়, মানে মধ্যবয়স্কের থেকে আরও বড় হয়ে যায়, বেশি হয়ে যায়। বাড়িতে যাওয়ার পরে আমার দাদা দাদি সবাই কাকারে ধরে কান্না। তখন তো দাদির বয়সও অনেক হয়ে গেছে, দাদার বয়সও অনেক হয়েছে, তারাও প্রায় আপনার মরণ পথের যাত্রী হয়ে গেছে। এই সময়ের ভিতরে তারা তখন কাকারে বলতেছে যে আমরা তোর বিয়ে শাদী করাবো, আমরা তোর এখানে রাখবো, তুই আমাদের সঙ্গে থাকবি, তুই আর যাইস না ওইখানে, তুই আর যাইস না। তো আমার কাকা বলে আমি এখানে তো থাকতে পারবো না, আমার চলে যাওয়া লাগবে, আমি এখানে থাকতে পারবো না, আমার চলে যাওয়া লাগবে, আমি ওনার কাছ থেকে ছুটি নিয়ে আসছি। তো সবাই তখন বলা বলি করতেছে তুই ছুটি আনলি কার কাছ থেকে? উনি বলে সেখানে আমার একজন গুরু আছে, আমি গুরুর কাছ থেকে ছুটি নিয়ে আসছি, আমার এখানে আবার চলে যাওয়া লাগবে, আমি এখানে থাকতে পারবো না। তো তার কারণ কি আমরা কোনো কিছুই বুঝতে পারলাম না। তো যাই হোক, পরে এই 3 দিন 4 দিনের মতো কাকা থাকলো, থেকে অনেক টাকা পয়সা দিয়ে গেছে। মানে এই 3-4 দিন আমাদের পারিবারিক যে অভাব ছিল, আমাদের সমস্ত অভাব দূর হয়ে গেছে। আমাদের এত টাকা দিয়ে গেছে যে আমরা বিগত দিনগুলোতে বসে বসে খেতে পারবো। যেহেতু আমাদের এলাকাটা একটু নিম্নবিত্ত এলাকা ছিল, সেখানে ঘর উঠানোর জন্য টাকা দিছে কাকা, জমি কেনার জন্য টাকা দিছে, মানে অনেক টাকা দিয়েছে। দিয়ে দেওয়ার পরে কাকা আমারে বলতেছে যে সজীব তুই কি আমার সঙ্গে যাবি? তা আমার যখন বললাম, আমি তখন এক কথায় রাজি হয়ে গেলাম যে কাকার কাছে টাকা পয়সার অভাব নাই এবং কাকা এরকম একটা পাহাড়ের ভিতরে থাকে, আমার কাছে খুব ভালো লাগছে। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ আমি যাব। কাকা তখন বলে যদি আমার সঙ্গে যাস তাহলে চল, আমি তোরে নিয়ে যাই, আমি তোরা আমার সঙ্গে রাখবো। আমি ঠিক আছে কাকা আমি যাব। যদিও আমার আব্বা আম্মা বাধা দিয়েছিল, কিন্তু আব্বা আম্মার বাধাকে অতিক্রম করেই আমি তখন কাকার সঙ্গে রওনা দিলাম যে আমি কাকার সঙ্গে বান্দরবনে চলে যাব, ওইখানে আমি কাকার সঙ্গে থাকবো। তো এটা ছিল মূলত লামা উপজেলা এবং সেখানটার ভিতরে একটা উপজাতি পাড়া, মানে একটা সাকমা পাড়ার মধ্যেই তারা থাকতো। এবং এই জায়গার ভিতরে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসতো, বিশেষ করে বান মারা বা তাবিজ করা, তাবিজ উঠানো, ব্ল্যাক ম্যাজিকের যে কাজগুলো আছে সেই কাজগুলোই বেশিরভাগ সেখানে করা হতো। তো এরবারে কাকা আমাকে সেখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কাকা আমাকে ওনার সঙ্গে রাখতো, ওনার সঙ্গে রাখতো। প্রায় 2-2.5 মাসের মতো আমি সেই পাহাড়ের মধ্যে থাকি, ওই দুর্গম পাহাড়ে থাকি। তো এইটার ব্যাখ্যা কিন্তু আমরা আজও পেলাম না যে কাকা সেখানে কিভাবে গেল বা এত গহীন জঙ্গলে কিভাবে আস্তানা গাড়াইলো এবং এই যে পাহাড়ি মানুষগুলো আছে তাদের সঙ্গে কাকার সম্পর্ক কীভাবে হলো। এগুলো বাড়িতে আসার পরে কাকার অনেকেই প্রশ্ন করছে, যে এই প্রশ্নগুলো করছে, বাট কাকা এই প্রশ্নগুলো করলে এড়িয়ে চলে, মানে প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে চায় না এবং মানে এক কথায় বলতে গেলে এই কথাগুলোকে মানে প্রশ্নগুলোকে ইগনোর করে উনি তখন কেটে কেটে চলে যায়। এরকম করেই তখন আমি কাকার ওখানে পড়ে আসি। প্রায় 3 মাসের মতো ছিলাম আমি। 3 মাস থাকার পরে আমার কাকা বলল তোরা একটা মেয়ে পছন্দ করে তার কাছে তুই যা, আমারে বলে। আমি বললাম আমার একটা মেয়ে পছন্দ, হঠাৎ করে একদিন বিকালবেলা আমারে বলতে তোরা একটা মেয়ে পছন্দ করে তুই তার কাছে যা। আমি বললাম মেয়েটা আমারে পছন্দ করে তুমি জানলা কেমন, আর মেয়ের বাড়ি কই? আমার কাকা বলে চট্টগ্রামে, তুই যে গার্মেন্টসে চাকরি করতি ওই গার্মেন্টসের মেয়ে নাম হচ্ছে মর্জিনা। পরে আমার গার্মেন্টসে একটা মেয়ে ছিল মর্জিনা, বাট এটা সত্যি কথা, মেয়েটা আমার পছন্দ করতো, মেয়েটার বাড়িও ছিল চট্টগ্রামেই। তা আমি বললাম কাকা এটা আপনি কেমনে জানেন? কাকা বললাম আমি সব কিছুই জানি, মেয়েটা তোরে খুঁজতেছে, তুই যা মেয়েটার সঙ্গে প্রেম করে মেয়েটারে নিয়ে আয়, মেয়েটারে আমি তোরে বিয়ে করাবো। তা আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে এটা কাকা কী বলে, যে মেয়েটারে নিয়ে আসলে কাকা আমার বিয়ে করাবে, আর বলে তুই যা, তুই ওখানে যা। এই কথাটা কিন্তু প্রথমত আমি কোনো অ্যান্সার পাই না বা কখনো আমি বুঝতে পারিনি যে উনি আমাকে এটা কেন বললো বা এটা বলার কারণ কি। যেমনি বলছে আমি তখন এমনি রওনা দিলাম চিরং থেকে, মানে আপনার খাগড়াছড়ি থেকে, বান্দরবন থেকে। ওইখান থেকে আমি তখন চট্টগ্রামে গেছি। চট্টগ্রামে যাওয়ার পরে ওই যেটাতে চাকরি করতাম ওই গার্মেন্টসে, সেম গার্মেন্টসে যাই। যাওয়ার পর আমি জানতে পারি এই মর্জিনা বিভিন্ন মানুষের কাছে আমাকে পাগলের মতো খুঁজছে, আমার জন্য পাগল হয়ে গেছে। বিভিন্ন জায়গায় সে আমার খোঁজাখুঁজি করছে এবং মর্জিনা আমাকে অসম্ভব রকমের পছন্দ করে। সেখানে যাওয়ার পরে এই মর্জিনার সঙ্গে আমার দেখা হয় এবং দেখা হওয়ার পরে ওর আগে একটা বিয়ে হয়েছে, কিন্তু স্বামী সন্তান কেউই নেই, ও ডিভোর্সি, গার্মেন্টসে চাকরি করে, বাট দেখতে শুনতে সুন্দর আছে। তো ওর সঙ্গে সম্পর্ক হওয়ার পর আমি ওরে বললাম যে আমার কাকা এমনি ওই দুর্গম পাহাড়ে থাকে, উনি সেখানে একজন তান্ত্রিক বা কবিরাজ। আমি কাকার কাছে থাকা অবস্থায় কাকা আমারে বললো তুমি নাকি আমারে মিস করতেছো, আমারে বলছে তোমার নিয়ে যাওয়ার জন্য কাকা তোমার সাথে আমার বিয়ে পড়াই দিবে। এবং এইটা বলা মাত্রই মর্জিনা তখন বললো যে আমি যাব যদি তোমার কাকা তোমার সঙ্গে আমাকে বিয়ে করাই দে বা তোমার সঙ্গে আমাকে বিয়ে পড়াই দে তাহলে আমি যাব। আমি বললাম কি সত্যি যাবা? বলে হ্যাঁ যাবো। তা আমি বললাম ঠিক আছে তাহলে চলো। মানে কোনো কথা নাই বার্তা নাই, 3 দিনের মাথায় আমি গার্মেন্টসে আসছি, কাকাই আমার পাঠাইছে এবং পাঠানোর পরে 3 দিনের মাথায় তখন আমি এই মর্জিনারে নিয়ে আবারও সেই দুর্গম পাহাড়ে লামা উপজেলার উদ্দেশ্যে সেই বান্দরবান রওনা দিলাম। এবং বান্দরবান রওনা দেওয়ার পরে এই জায়গাটার মধ্যে সাকমা পাড়া ছিল তো, বাট সাকমা পাড়া থাকলেও জায়গাটা একটু নির্গম, মানে মানুষজন খুবই কম যাইতো, খুবই একটা মানে জনবসতি শূন্য একটা এলাকা। ওই জায়গার মধ্যে যাওয়ার পরেই তখন হলো কি কাকা বলতেছে যে তোমরা যেহেতু
এটা করতেছো তাই তোমরা বিয়ে করে ফেলো, তোমরা বিয়ে করে ফেলো, আমি তোমাদেরকে বিয়ে পড়াই দিব, কলমা পড়াই দিব। এই জায়গার মধ্যে আমার ভাতিজা আমার সঙ্গে থাকে এবং আমি দীর্ঘদিন ধরে কাজ করি বিভিন্ন ধরনের, এবং সে আমার সঙ্গে থাকে, তুমি এই জায়গার ভিতরে থাকো, তোমার উপকার হবে, তুমিও থাকো। তো ও তো আসলে নিম্নবিত্ত পরিবারের মেয়ে, খুবই গরিব, তার উপর আবার গার্মেন্টসে চাকরি করে, ওর তো পারিবারিক অবস্থা এতটা ভালো না। আমার কাকা যখনই বলল ও মুহূর্তে রাজি হয়ে গেল, বলো ঠিক আছে কাকা, আপনি যদি বলেন তাহলে আমি এটা করব, আপনি যদি বলেন থাকার জন্য তাহলে আমি আপনার সঙ্গে থাকবো বা এই জায়গার মধ্যে থাকবো। তো ওই দিনে সুন্দর সময় কাকা আমাদের কলমা পড়াই দিল, দুজনের কলমা পড়া দিল। কলমা পড়াই দেওয়ার পরে কাকা যেখানে বসে ধ্যান করতো, এটার সামনে একটা ছোট ঘর আছে, ওই ঘরের মধ্যে মূলত আমার কাকা থাকতো। আমার কাকা তখন তার লোকদেরকে বললো যে এই ঘরের ভিতরে তাদের বাসরের ব্যবস্থা করো, তারা এই ঘরের মধ্যে আজকে রাতে থাকবে। তো বাসরের ব্যবস্থা করা হলো, ঘরটাকে সুন্দর করে সাজালো। অবশ্যই এগুলো অনেক কাহিনী, আমি আপনাকে সংক্ষেপ করে বলতেছি। ঘরটাকে সাজুগুজু করিয়ে তখন আমার এখানে পায়জামা পাঞ্জাবি পরাইলো, এবং আমার যে মর্জিনা বউ ছিল ওই বউরে তখন নববধূ সাজে আমার কাকা সাজাইলো। মানে কাকা বলতে সাকমা পাড়ার যে মানুষগুলো ছিল তারা তখন সাজাইছে। সাজানোর পর আমি তার সঙ্গে শুইতে যখন যাবো রাতের বেলায়, এই সময়ের ভিতরে আমার কাকা তখন গুলোকে আমার হাতে একটা তাবিজ দিল। তাবিজটা আমার হাতে দিল, তাবিজটা আমার হাতে দিয়ে বললো যে এই তাবিজটা জিব্বার নিচে, মানে আমার যে জিব্বা আছে এটা তাবিজ না, মানে একটা গাছের শিকড়ের মতো ছিল এটা। আমার বলে তার সঙ্গে যখন শুইবি, মানে শুইতে যাবি, তখন এই গাছের শিকড়টা তুই তোর জিব্বার নিচে দিবি, তবে এই শিকড়টা যাতে কোনোভাবে জিব্বার নিচ থেকে বাইরে পড়ে না যায়, এটা যেন জিব্বার ভিতরেই থাকে। তা আমি তখন কাকারে বললাম যে কাকা এটা কি, মানে তাবিজটা কি? আমার কাকা বলে তোর যেটা করতে বলছি তুই সেটা কর। এই বলার পরে তখন আমি এই তাবিজটা আমার এই জিব্বার নিচে দিলাম। জিব্বার নিচে দেওয়ার পরে আমি তখন সেখানে গিয়ে মর্জিনার সঙ্গে কথাবার্তা বললাম, বাট আমি তো খুব বেশি কথা বলতে পারি না, যেহেতু জিব্বার নিচে অন্য একটা জিনিস দেওয়া, এটা পড়ে যেতে পারে, এই জন্য কথা বলি না, এবং সেও বেশি কথা বলতে চায়নি। আমরা শুয়ে গেছি এবং আমি শুধুমাত্র বালিশের মধ্যে মাথাটা লাগাইছি, আমার এটাই মনে আছে, আমি শুধুমাত্র বালিশের মধ্যে মাথাটা লাগাইছি, এবং বালিশের মধ্যে মাথাটা লাগানো মাত্রই আমার ঘুম চলে আসে। এবং এরপর আমার আর কোনো কিছু মনে নাই। আমার যখন ঘুম ভাঙে আমি তখন মর্জিনাকে অন্যভাবে দেখতে পাই, যেটা হয়তো আমি আপনাকে বলতে পারবো না বা বলা সম্ভব না, এমনভাবে আমি দেখতে পাই। কিন্তু সারা রাত আমি ঘুমিয়েছিলাম, ওকে এইভাবে দেখতে পাওয়ার কারণটা কি তা জানি না। সকালে ঘুম থেকে উঠেও তখন বলতেছে যে ওর ঘাড়ের এই সাইডটা খুব ব্যথা করতেছে। তো এখানে দেখলাম অনেকটা লাল হয়ে আছে, মনে হয় যেন রক্ত জমে আছে ঘাড়ের ঠিক এই পাশটাতে। এখন এই রক্তটা জমে আছে কারণ কি, বা এভাবে রক্ত এখানে জমে থাকার কোনো কারণ খুঁজে পাইতেছি না। আমি বললাম যে মর্জিনা, তোমার কি রাতের মধ্যে কোনো সমস্যা হয়েছিল বা তোমার কি কোনো প্রবলেম হয়েছে, তাইলে এই ব্যথাটা কোত্থেকে আসলো? আমাকে বলে আমার এই ব্যথাটা তুমি দিছো। আমি বললাম আমি তোমার ব্যথা দিছি? বলে হ্যাঁ তুমি ব্যথা দিছো। আমার কথা হচ্ছে আমি তো সারা রাত ঘুমিয়েই ছিলাম, আমি তো ওর দিকে ওভাবে ফিরেও তাকাই নাই বা ওর হাতেও ধরি নাই, তাহলে আমিও গিয়ে ব্যথাটা কীভাবে দিলাম? ওখানে একটা কামড়ের দাগের মতো মনে হচ্ছে, যে দুটো দাঁত বসে আছে এরকম। তো এইটা বলার পরে যাই হোক এই রাতটা কেটে গেল, এবং এরপরে রাতও একইভাবে আমার কাকা আমার বলে যে গাছের শিকড়টা জিব্বার নিচে দিয়ে ঘুমাবে। আমি কাকারে বলতাম যে কাকা গাছের শিকড়, এই গাছের শিকড়টা আমি জিব্বার নিচে দিয়ে ঘুমাইলে আমার লাভটা কী হবে, কী কারণে আপনি এটা বলতেছেন? উনি আমার বলে এটা দিলে তোর জন্য ভালো, এটা দিলে তোর জন্য ভালো। এইটা এরপরে রাতেও সে আমাকে দিল, আমি এরপরে রাতেও জিব্বার নিচে এই জিনিসটা দিয়ে তারপরে ঘুমাইলাম। এভাবে প্রায় সপ্তাহখানিক আমার কেটে গেল মর্জিনার সঙ্গে এই ঘরের মধ্যেই। সপ্তাহখানিক পরে যেটা হলো, মর্জিনার এই ঘাড়ের এই পাশটা আপনার পচে যাওয়া শুরু করছে, একরকম ধরেন কেমন যেন ক্ষত হয়ে গেছে। পরে আমি কাকারে বলতেছি কাকা ওর তো এই জায়গাটা এরকম ক্ষত হয়ে গেছে, কোনো মেডিসিন বা কোনো কিছু আছে কি না? তো কাকা বলতেছে যে এটা তো দুর্গম পাহাড়, এখানে তো আসলে ওরকমভাবে মেডিসিন পাওয়া যায় না, গাছের সাল বাকল এটা ওইটা দিয়ে ঠিক করা যায় কিনা। কিছুদিনের মধ্যে হলো কি মর্জিনার এই জায়গাটা সম্পূর্ণভাবে প্রায় পচে যাওয়ার মতো অবস্থা। ও তখন বলতেছে আমি এখানে পড়ে থাকবো না, আমি চিটংয়ে যাবো, আমি এটা ডাক্তার দেখাবো, আমি এই জায়গায় থাকবো না। এই বলেও তখন চলে যাবে, আমিও তখন তার সঙ্গে যাবো। আমার কাকা বলো তোর যাওয়ার প্রয়োজন নাই, সে সুস্থ হলে সে আবার ফিরে আসবে, সে যদি সুস্থ হয় তাহলে সে আবার ফিরে আসবে। এই বলার পরে মর্জিনা তখন চলে গেল, আমি তাকে বান্দরবানে এসে বাসে উঠাই দিলাম, সে গলাটা বাইরে সে চলে গেছে। এবার সে আর আসতেছে না, সে আর আসে না, কিন্তু তার গার্মেন্টসে যে ঠিকানা ওই ঠিকানাই শুধু আমি জানতাম, বাট তার মুখ থেকে তার কোনো স্থায়ী ঠিকানা আমি শুনি নাই, কারণ অনেক দিন ধরে তার আমার সাথে ছিল না, অল্প কিছুদিন। এবং একটা পর্যায়ে আমি মর্জিনার জন্য একটু বেকুল হয়ে ওঠে, কাকারে বলে কাকা মর্জিনা আসে না কেন, এবং আমি ওকে দেখতে যাব। আমার কাকা বলে তুই তার দেখতে যাওয়ার দরকার নাই, সে ভালো হলে সে এমনি চলে আসবে। এভাবে দীর্ঘদিন কেটে গেল, মর্জিনা আর আসে না। আমি তখন একটু কাকারে বললাম যে কাকা ও তো আসে না, আমি ওর জন্য যাব। কাকা আমারে বলে তুই আর ওরে পাবি না, ও
ওর কাছে যাবিও না, ওরে আর আমাদের প্রয়োজনও নাই, ওর কাছ থেকে আমাদের যেটা পাওয়ার সেটা আমরা পেয়ে গেছি। বাট ওই জায়গাতে কাকা কিন্তু আমাকে টাকা দিত, মানে প্রচুর টাকা দিত, অনেক টাকা আমি কাকার কাছ থেকে পাইতাম। এবং এমনও কি হতো ভাই জানেন, মানে বহু দূর থেকে, মানে আপনাদের কুমিল্লা থেকে পর্যন্ত বা অনেক জেলা থেকে অনেক মানুষ যাইতো এখানে, এবং শুধুমাত্র কালো জাদুর কাজ করা হতো, শুধুমাত্র কালো জাদু। ধরেন কাউরে কালো জাদু করলেও যাইতো, বা কাউরে কালো জাদু থেকে মুক্ত করার জন্য হইলেও যাইতো, মানে ওরা দুইটাই করতো। আমি সেখানে বসে জিনিসগুলো দেখতাম। আবার অনেক সময় অনেক দালালরা নিয়ে আসতো, মানে অনেক সময় বেশিরভাগই ওদের দালাল ছিল, ওই দালালরাই নিয়ে আসতো এবং আইনা বলতো যে এটা করে দিব, আমাকে টাকা দিতে হবে। মানে দালালরা কন্ট্রাক্ট করে ফেলতো, এত লাখ টাকায় কন্ট্রাক্ট করতো, বাট এখানে এসে কাকারে বা অন্য যারা আছে তাদেরকে টাকা কম দিত। তো এখানে আরেকটা বিষয় আমি আপনাকে যেটা বলতে যাচ্ছিলাম, যেটা আমি নিজের চোখে দেখা আর কি, এখানে কিন্তু সবাই যে যার ধর্ম পালন করতো, মানে যারা মুসলমান ছিল তারা নামাজ পড়তো, মানে এই জায়গার ভিতরে, এবং যারা মানে যে যার ধর্ম অনুযায়ী কিন্তু তারা তাদের ধর্মীয় কাজ করতো। শুধুমাত্র আমার কাকারে আমি কোনো কাজ করতে দেখতাম না, কাকা শুধুমাত্র বসে থাকতো, ধ্যান করতো। কাকা কোনো নামাজ কালাম বা এগুলো কিছু করতো না, শুধু বসে থাকতো। এইভাবে এই ঘটনা ঘটে গেল। মসজিদের আর কোনো সন্ধান পেলাম না, পাওয়ার পরে অনেক দিন ধরে ওখানে থাকতেছি, বাট জঙ্গলের ভিতরে আমার দিন কাটতেছে না, মানে আমার ভালো লাগতেছে না, আমার ভিতরে কেমন জানি একটা অন্যরকম মানে খারাপ লাগা কাজ করতেছে। তা আমি কাকারে বললাম যে কাকা আমি চলে যাব, আমি এখানে আর থাকবো না। কাকা আমার বলে ঠিক আছে, যদি চলে যাবে তাহলে চলে যা, তুই আবার আসিস, যখনই তোর মন চায় তুই আমার কাছে আসিস। এই বলে আমি তখন চট্টগ্রামে চলে গেছি। তখন কিন্তু আমার টাকার অভাব নাই, কাকা আমার অনেক টাকা দিছে এবং বলছে টাকা লাগলে আবার এখানে আসার জন্য। তা আমি ওই যে চট্টগ্রামে হানিফ বে আছে, হানিফ বের সঙ্গে আমি তখন ঘুরতাম। তখন তো ধরেন অন্যরকম চলাফেরা করি, আমাদের পকেটে টাকা, কাকা আমাদের টাকা দিছে, ভালোভাবে চলাফেরা করতেছে, ভালো জামা কাপড় পরা, চলাফেরা করা। এইরকম করতে আমার তখন একটা মিউজিক ভিডিও না, আপনার গানের একটা আর কি, ওইখানে আমাকে তখন ডেকে নিয়েছিল। আমি কিন্তু আবার ওই যে আপনার গানও গাইতাম, মানে মোটামুটি বিভিন্ন জায়গায় গান টান গাইতাম। তো তখন তো আপনার এত ছিল না, এত মানে বিসিডি বা টেলিভিশন ওগুলো ছিল না, বেশিরভাগই রেডিওর অনুষ্ঠানে গান হতো। তো চট্টগ্রামেরই বেতারি একটা লোকের সঙ্গে আমার সম্পর্ক হয়, সেখানে আমি একটা গানের অনুষ্ঠানে যাই, একটা গান করবার কোনো অনুষ্ঠানে যাই। তো আমি সেখানে একটা গান গাই, এবং আমার ওই গানটা সেখানকারই একটা মেয়ে যার নাম হচ্ছে আকি আক্তার, ওই মেয়েটাও শিল্পী, সেও মোটামুটি গান গায়, এবং সে আমার গানটাকে অনেক পছন্দ করছে এবং মেয়েটার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়, মানে খুব ভালো একটা সম্পর্ক হয়, উঠা বসা কথাবার্তা। এবং এরকম করতে মেয়েটা কিন্তু দেখতে খুবই সুন্দরী ছিল, মানে হাতে গোনা আপনার 8-10টা মেয়ের মাঝেও একটা হবে, খুবই সুন্দরী ছিল। এইরকম করে মেয়েটার সঙ্গে রেডিওর অনুষ্ঠানে সেখানে যাই, সেখান থেকে পরিচয় হওয়ার পরে যেটা হইলো, আমি খেয়াল করে দেখতাম যে এই মেয়েটা মানে আমার কাকার যে কথাটা, এই কথাটা আমি তাকে একদিন জানাইছিলাম যে এমন বান্দরবনে দুর্গম পাহাড়ে আমার একটা কাকা থাকে এবং কাকারা এই ধরনের কাজ করে। তো মেয়ে আমার একদিন বলতেছে কি তার বাপরে নাকি এই কালো জাদু করছে, মানে আঁকি বলতেছে ওর বাবারে কে জানি কালো জাদু করছে। তা বলতেছে আমার বাবারে কালো জাদু করছে, যদি তোমার কাকার কাছে যাই তাহলে কি আমার বাবাকে সেখান থেকে বাঁচানো যাবে ওই কালো জাদু থেকে? আমি বললাম কাকার কাছে গেলে তো হয়তো হতেও পারে, আমার কাকা তো ভালো মানুষ, ঠিক আছে তুমি চলো। এই বলার পর আমি তখন আগেকে নিয়ে পুনরায় আবারও সেকেন্ড টাইমের মতো এই কাকার কাছে আসি। তো কাকার কাছে যখন আমি আসি, মানে এই কাকার কাছে আস্তে আস্তে প্রায় আসরের আজান দিয়ে দেয়। আসরের আজানের পরে কাকা বললো তোরা আজকে থাক, মাগরিবের পর আমি তোর সঙ্গে বসবো। তো ও আসলে থাকতে চায় না, যেহেতু একটা দুর্গম পাহাড়, চারদিকে মানে ঘন জঙ্গল, মানুষের বসতি খুবই কম। নর্মালি যে কোনো মানুষের এরকম একটা জায়গায় গেলে ভয় লাগে। তো সে বলতেছে তার ভয় লাগে, সে থাকবে না। আমি বললাম সমস্যা নাই, থাকো, আমার কাকা যেহেতু বলছে আমার 8টা থেকে যাই। তো এখন তো একটাই ঘর, মানে কাকার এখানে ঘরই একটা, যে ঘরে কাকা থাকতো, তো ওই ঘরের ভিতরে ও আর আমি একসঙ্গে বসে আছি। রাত 10টার দিকে কাকা আসছে, আসার পরে কাকা মধ্যে বসছে, ও এক পাশে আমি এক পাশে, এবং বসার পরে কাকা তখন বলে যে কি সমস্যা। আগে তখন বললো যে দেখেন আমার বাবার এই অবস্থা, এবং শারীরিকভাবে আমার আব্বা অনেক বেশি দুর্বল। আমার আব্বাকে ওর মা দুইটা আর কি, একটা সৎমা আর একটা ওর আপন মা। তো বলে আমার সৎমা কালো জাদু করতেছে আব্বাকে মেরে ফেলার জন্য, এখন কোনো কিছু করা যাবে কিনা। তো ও যে কথাগুলো বলতেছে, আর আমার কাকাগুলো কি তার হাতের যে আঙুল আছে, মানে আখির হাতের আঙুল, মানে আখির ওই হাতের আঙুলের দিকে তাকায় আছে, মানে আঙুলের দিকে তাকায় আছে, কথা বলার আঙুলটা এরকম করে নাড়াইতেছে, আঙুলের দিকে তাকায় আছে। অনেকক্ষণ তাকানোর পরে ওর হাতে একটা আংটি ছিল, হয়তো রূপার বা কোনো কিছুর হবে। আমার কাকা বললো আংটিটা একটু খুলে দাও তো। আংটিটা তখন ওই খুলে কাকার হাতে দিল। কাকা আংটিটা হাতে নিল, এবং হাতে নেওয়ার পরে আংটিটার দিকে তাকায় আছে অনেকক্ষণ ধরে, তাকায় থেকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার আব্বাকে চিকিৎসা করে দিব। এখন আমার ভাতিজা তোমাকে পছন্দ করে, এটা কি তুমি বুঝো এমনি? কিন্তু আমি কাকারে কখনোই বলি নাই যে আমি ওরা পছন্দ করি বা ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক, এটা সেটা কিছুই বলি নাই। তো ও তখন বলতেছে যে না কাকা, ও তো আমরা কখনো এই ধরনের কিছু বলে নাই,
বলো ও তোমাকে পছন্দ করে, যেহেতু এই জায়গাটা আসছো আমি তোমাদের বিয়ে পড়াই দিব, আমি তোমাদের বিয়ে পড়াই দিব। আকি তখন বলতেছে যে কাকা এটা কী ধরনের কথা, আমি তো আমার আব্বার একটা সমস্যাতে আসছিলাম, এখন এই সমস্যাতে আপনি কি বলতেছেন আমাকে বিয়ে করাই দিবেন। বলে ও তোমাকে পছন্দ করে আর তুমি ওকে পছন্দ করো, আমার এই জায়গাটা খুবই পবিত্র জায়গা, এখানে মানে এভাবে থাকা যায় না, তুমি ওকে বিয়ে করো এবং আমি তোমাদের বিয়ে করাই দিব। আমার কাকা এটা কী করতেছে এটা আমি নিজেও বুঝতে পারতেছি না যে এইটা উনি কী করতেছে। সেম যেটা মর্জিনার সাথে করছে একইভাবে আকির সঙ্গেও কাকা সেটাই করতে যাচ্ছে। তো এই জায়গার ভিতরে তখন একরকম আকিকে তখন ফোর্স করা হলো যে না তোমার বিয়ে করাই লাগবে। তো সেদিনও একইভাবে আকির সঙ্গে আমার বিয়ে হলো। তবে কিন্তু আমি আকিরে পছন্দ করতাম, মানে আকির প্রতি আমার অন্যরকম টান ভালোবাসা ছিল, আমার আকির প্রতি কোনো খারাপই ছিল না, আমি ওর সাথে সংসার করতে চাইছিলাম। এবং সেভাবে বিয়ে হওয়ার পরে রাত 11টার দিকে একইভাবে আমার কাকা আমাকে গাছের ওই কালো শিকড়টা আবারও দিল, দিয়ে আমাকে বললো এই শিকড়টা জিব্বার নিচে দিবি এবং জিব্বার নিচে দেওয়ার পরে তুই ওর সঙ্গে ঘুমাবি রাতের বেলায়। এটা যখন আমাকে বললো আমি তখন একটু বিব্রত হয়ে গেলাম যে আজকেও কাকা একই কথা বলতেছে, আমার একটা কালো কি জানি দিবে, ওটা আমি জিব্বার নিচে দিয়ে ওর সঙ্গে ঘুমাবো। এরকম করে এর আগের বউর সঙ্গে আমি ঘুমাইছি, আমি আমার আগের বউরে হারাইছি, আমার আগের বউর ঘাড়ের মধ্যে কি সমস্যা যেন হয়ে গেছে, ওর আসলো না, আমি আকির সঙ্গে এটা করবো না। কাকা আমাকে এই জিনিসটা দিল, এটা জিব্বার নিচে দিয়ে ওর সঙ্গে ঘুমানোর জন্য। কিন্তু আমি যখন রুমে গেলাম, যাওয়ার পর আমি একটু কৌশল খাটিয়ে এটা জিব্বার নিচ থেকে বের করে খাটের নিচে ফেলে দিই, যে চৌকিতে ঘুমাইছিলাম ওই চৌকির নিচে তখন ফেলে দিই। এবং ফেলে দেওয়ার পরে আমি যথারীতি ওকে নিয়ে শুইছি। তো আমি কোনোভাবে আমার চোখ ধরে রাখতে পারতেছি না ভাই, মানে কোনোভাবেই চোখের ধরে রাখতে পারতেছি না, মানে চোখ যে ধরে রাখবে এরকম না, মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এরকম করতে করতে আমি একটা পর্যায়ে মানে আর চোখ খোলা রাখতে পারতেছি না। তো সেই পর্যায়ে আমি তখন শুনতেছি যে আখি মানে কেমন জানি গু ঘা করে চিৎকার করতেছে, মানে একটু শব্দ করতেছে আর কি জোরে জোরে। তো তার ওই শব্দটা যখন আমার কানে আসছে তখন আমি আস্তে করে চোখটা খুললাম, এবং চোখটা খোলার পরে আমি যা দেখলাম ভাই, যে আখির ঠিক গলার এই জায়গাটার ভিতরে এমন একটা জিনিসে কামড় দিয়ে ধরে আছে, যেটা আসলে সাপ বলবো না মানুষ বলবো আমি জানি না, মনে হলো যেন আধা সাপ আধা মানুষ এরকম। এবং এইটা দেখে আমি তখন একটা চিৎকার দিই, মানে এই জায়গাটা এই জিনিসটা দেখে আমি তখন চিৎকার দিয়ে অন্ধকারের ভিতরে আমি দরজাটা খুলে বাইরের দিকে বেরিয়ে আসি, এই ঘর থেকে বেরিয়ে আসার পর দেখি আমার কাকা দিনের বেলায় যেখানে বসে ধ্যান করতো সেম জায়গার মধ্যে বসে আছে। আমি দৌড়ে এসে কাকার ধরে যাই, কাকা এটা আমি কী দেখলাম, কাকা এটা আমি কী দেখলাম, কাকা আমি এমন দৃশ্য দেখে আসছি। আমার কাকা বলো চুপ কর, কিচ্ছু না। এইটা বলার পরে কাকার সঙ্গে তখন ভিতরে ঢুকলাম, মানে ওই তখন ভিতরে ঢুকলাম, আমিও ঢুকলাম। ঢুকে দেখলাম আখি যেমনটা শুয়ে আছে তেমনই শুয়ে আছে, যেমন ওরে দেখলাম তেমনই শুয়ে আছে, ওর কোনো সমস্যা নাই, ও ঘুমাইতেছে। আমি বললাম কাকা ও কি বেঁচে আছে? কাকা বলে কেন বেঁচে থাকবে না, অবশ্যই বেঁচে আছে, ডাক দে। আমি যখন ওর দুইটা ডাক দিলাম তখন চোখ মেলছে, মিল আমার বলে কী হয়েছে? আমি বললাম তুমি ঘুমাইতেছো? বলে হ্যাঁ। আমার কাকা বলে তুই মনে হয় খারাপ স্বপ্ন দেখছিস, এটা সম্ভবত খারাপ কোনো স্বপ্ন হবে, সমস্যা নাই, তুই আবার ঘুমিয়ে যা। আমি বললাম কাকা আমি ঘুমাবো না, আমার ঘুম আসতেছে না। পরে বলে এখানে পাগলামি করা চলবে না, এটা কোনো পাহাড়ি এলাকা, এখানে অনেক ঝামেলা, তুই ঘুমায় যা, তুই ঘুমা। আমার না কাকা আমি ঘুমাবো না, আমি ওখানে বসে আছি। তো কাকার এখানে কিন্তু আমার সকাল থেকে আপনার মানুষ আসা শুরু করে, মানে বিভিন্ন যারা বান্দরবনে আছে ওরা বান্দরবনে থাকে, আইসা রাতের বেলা এবং সকালে ভোরে দিকে আসা শুরু করে। অনেক মানুষ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধরনের মানুষটা আমার কাকার কাছে আসে চিকিৎসার জন্য। এবার যেটা হইলো যে সে জায়গার মধ্যে বসে আছে, আমি আর ঘুমাইলাম না, ওই তখন ঘুমাইছে, আমি বসে আছি, আমি আর ঘুমাই নাই। সকালবেলাও ঘুম থেকে ওইটা বলতেছে তার সেমভাবে মর্জিনার যেরকম ব্যথা ছিল এই জায়গার ভিতরে, একইভাবে আমার কাকারও মানে আমার এই আখিরও এই জায়গার মধ্যে ব্যথা। তো আমি তখন খেয়াল করে দেখলাম যে ওই মর্জিনার আমি ঘাড়ের ভিতরে যেই দাগটা দেখলাম একইভাবে ওর ঘাড়ের মধ্যেও এই দাগটাই সেম দাগ। তো তখন আমি শিওর হয়ে গেলাম যে আমার কাকা অবশ্যই কিছু না কিছু একটা করতেছে, এবং কাকার ওই কাকার ওইগুলোর জন্যই হয়তো কাকা আমাকে বিয়ে করাচ্ছে, বা কাকা এগুলো নিজে আমার দিয়ে করাইতেছে। তখন আমি বুঝতে পারলাম যে কাকা আমাকে এখানে তার নিজের স্বার্থে রাখছে, এবং সে আমাকে দিয়ে বিভিন্ন মেয়েদেরকে এখানে নিয়ে আনে এবং এনে তাদেরকে আমাকে বিয়ে করায়, বিয়ে করানোর পরে উনি এগুলো করে, মানে আমার কাছে এটা মনে হয়ে গেল। তো পরের দিন আমি কাকারে বললাম যে কাকা আমি আর আখি এখান থেকে চলে যাব, আমি এখানে থাকবো না। আমার কাকা বলে যে চলে যাবি? আমি বললাম হ্যাঁ চলে যাব, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। কাকা বলে আচ্ছা ঠিক আছে যা, তবে কই থাকবে? আমি বললাম চিটং শহরে একটা বাসা ভাড়া করবো, ওইখানে ওরে নিয়ে থাকবো, ও তো শিল্পী, বিভিন্ন জায়গায় যায় গান টান গায়, তো আমরা দুজনে একসঙ্গে থাকবো, যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে। কাকা বলে ঠিক আছে যা। কাকার কাছ থেকে বিদায় নিয়ে আমি তখন আখিরি নিয়ে চিটং শহরে চলে আসি। চিটং শহরে আসার পরে কি জানেন, আমি ওর নিয়ে থাকতে পারি না, ও বারবার আমার একই কথা বলে আমি ওই কাকার ওখানে যাব, ওই জায়গা তার ভালো লাগে। আমি বললাম আরে কাকার এখানে গেলে তো এই ধরনের সমস্যাগুলো হয়, এইগুলা তুমি ওইখানে যাইও না, না ওইখানে যাবে।
আমার বলে আমি ওখানে যাব, আমার ওখানে যেতে ইচ্ছে করে, আমার এখানে ভালো লাগে না। মানে তার যে কী হয়েছে সেখানে থাকতেই চায় না। তা আমি বললাম এটা একটা দুর্গম পাহাড়, এখানে তো আমার থাকাটাও খুব কঠিন হয়ে যায়, এটা তো কোনো মানে সমতল জায়গা না। এইরকম একটা জায়গার ভিতরে আমরা কীভাবে থাকবো, আমরা কেনই বা ওখানে যাব না? ওইখানে যাবে 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 আমাকে বলতেছে আমি ওখানে যাব। আবার সত্যি কথা বলতে গেলে তার বাবার যে সমস্যাটা ছিল, ও বললো ওর বাবার সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে, মোটামুটি ওর বাবা তখন ভালো হয়ে গেছে। এবারে আখির যন্ত্রণায় আমি তখন আখিরে নিয়ে আবারও চিটংয়ের ওইখানে গেছি, ওই কাকার ওখানে। এবং কাকার ওখানে যাওয়ার পরে আমি রাতেরবেলা ওর সঙ্গে ঘুমাইতাম, ওই পাহাড়ে ঘুমাইতাম একসঙ্গে। এই করতে করতে কিছুদিনের ভিতরে ওর ঘাড়ের মধ্যে এই সমস্যাটা আমি দেখতে পাই, যে সেম সমস্যাটা আমি মর্জিনা দেখছিলাম, এরকম পচন ধরে গেছে, ফুলা হয়ে গেছে এবং একটু মোটামুটি অন্যরকম হয়ে গেছে, এবং ও প্রচুর পরিমাণে শুকিয়ে গেছে। ওখানে কয়েকদিন ধরে ছিল, এত পরিমাণে শুকিয়েছে ওকে চেনা যায় না। ও তো এমনিতেই ফর্সা ছিল, বাট এই ফর্সা থাকার পরেও ওর এমন অবস্থা হয়েছে, মানে এইরকম অবস্থা ওর হয়েছে যে ও মানে এই ঘাটটা তো নাড়াইতে পারেনি, জায়গাটা তো লাল হয়ে আছে, এবং তার পুরো শরীরে রক্তগুলো মনে হয় যেন চুষে নিচ্ছে, শরীরে রক্তগুলো থাকতেছে না, একদম রক্ত একেবারে রক্ত শূন্যতায় মনে হয় মারা যাবে। এই করতে করতে একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে ওর মাধ্যমে মানে ওকে দিয়ে মনে হয় কাকা কিছু একটা করতেছে, বা এই জায়গাও থাকতেছে বলে ওর সঙ্গে কিছু একটা হচ্ছে। তো এভাবে প্রায় ও 3 মাসের মতো ওখানে থাকে, আমিও থাকি, আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না। 3 মাস পরে আমি তখন আবার 3 মাসের মধ্যে কিন্তু আমরা অনেকবার চট্টগ্রামে আসি গেছি, থাকতাম ওখানে, বাট যাইতাম আসতাম। এই করে আমি তখন আখিরে বললাম যে আখি তুমি আমার সঙ্গে চলো, আমি তোমারে নিয়ে ওই জায়গায় চলে যাব। মানে আমার যে গ্রামের বাইরে হচ্ছে রংপুরে চলে যাব, আমাদের তো রংপুরের অবস্থা খুব ভালো। তো এই বলার পরে কাকা তখন আমার কিছু টাকা পয়সা দিল, ওইটা দিয়ে আমি তখন আখিরে নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। রংপুর শহরে থেকে আমরা আমাদের যে গ্রামের বাড়ি আছে, গ্রামের বাড়িতে গেলাম। গ্রামের বাড়িতে নিয়ে আমি সুন্দর করে আখিরে নিয়ে সেই গ্রামে থাকতেছি। দেখা যায় আখি যখন গ্রামে আসছে বা আমাদের বাড়িতে আসছে, তখনও মোটামুটি একটু একটু করে ভালো হয়ে যাচ্ছে, মানে ঠিক হয়ে যাচ্ছে। তার শরীরে যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো আস্তে আস্তে করে ইমপ্রুভ হচ্ছে, ও ভালো হয়ে যাচ্ছে। এবং এইভাবে গ্রামে মাস দেড়েকের মতো থাকলাম, কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। এবং বাচ্চা কাচ্চা কেন হচ্ছে না সেটাও বুঝি না। মাস দেড়েকের মতো থাকার পরে একইভাবে সে আবারও বলে বসতেছে সে ওখানে যাবে, মানে কাকার কাছে যাবে। কেন কাকার কাছে যাবা এর কোনো ব্যাখ্যা তো আমি বুঝতে পারি না। তখন হলো কি, আমাদের গ্রামের আরেকটা মেয়েটার নাম হচ্ছে মায়া। আমরা যে গ্রামে থাকি সেই গ্রামেরই একটা মেয়েটার নাম হচ্ছে মায়া। মেয়েটার বাড়ি হচ্ছে আরেক জায়গায়, সে তার নানু বাড়িতে থাকে। তো আখির সঙ্গে মেয়েটার ভালো সম্পর্ক। এই মায়াও তখন বলতেছে যে আমি যাব, আপনারা যদি যান ওইখানে, বান্দরবন তো অনেক সুন্দর, আমি কখনো যাইনি, আমি ওই জায়গাটা দেখবো, আমি সে জায়গার মধ্যে আপনাকে নিয়ে যাব। এই কথাও বলতেছে, মানে এই মেয়েটাও বলতেছে। বলার পরে আখি তখন বলে ঠিক আছে যদি যাবা তাহলে চলো। এই কথা বলার পরে মায়া নামের যে মেয়েটা ছিল ওই মেয়েটা আমাদের সঙ্গে যাবে, ওরও তখন আমি নিয়ে কাকার এখানে আসছি। তখন কিন্তু কাকার আস্তানাটা আরেকটু সামনের দিকে নিয়ে আসছে। আগে যেরকম একদম দুর্গম পাহাড়ের দিকে ছিল, মানুষের যাতায়াত খুব কষ্ট হতো, সে জায়গা থেকে উনি আরেকটু কাছাকাছি নিয়ে আসে, এই সময় আরেকটু সামনাসামনি নিয়ে আসে। এবং এক কথা বলতে গেলে সেই পাড়ার যত মানুষ আছে সবাই আমার কাকারে চিনত, এবং কাকা খুব নাম করে একজন তান্ত্রিক ছিল সে সময়কার, সে জায়গাটার মধ্যে খুবই নাম করে একজন তান্ত্রিক। এই জায়গার মধ্যে যাওয়ার পরে এই মায়া নামের যে মেয়েটা গেল, মানে আমাদের গ্রাম থেকে, এবং কাকার সঙ্গে পরিচয় করে দিলাম যে কাকা এটা অমুকের মেয়ে। ওই মেয়ের মাকে, মানে মায়ার মাকে কিন্তু আমার কাকা আবার চিনত। এবং চিনার পরে এরকম করে বলার পরে আমার কাকা তখন বলতেছে কি, মানে আপনার কাছে একটু অবাকই লাগবে বা আপনি হয়তো একটু হাসবেনও শুই না, তবে আমি যা বলতেছি তা আমার সঙ্গে ঘটেছে বলে আমি বুঝতেছি যে কেমন পরিস্থিতি সে সময় হয়েছিল। আমার কাকা আর মর্জিন, এই আপনার আখি, তারা দুজনেই বলতেছে আমি মায়াকে বিয়ে করার জন্য। ওই জায়গায় যাওয়ার পরে তো মায়া তো আখি তো আমার বউ, সে বউ হইয়া কীভাবে এই কথা বলে? আর মায়া সেখানে গেছে ঘুরতে, মানে সে বেড়াইতে গেছে, সে চলে আসবে আমাদের সঙ্গে আবার। এই জায়গার ভিতরে আমার কাকা বলছে তার বিয়ে করার জন্য, এবং একইভাবে আখিও আমাকে বলে তুমি তাকে বিয়ে করো। তো আমি তখন আসলে বুঝে গেলাম যে এই জায়গাটার ভিতরে কোনো একটা মানুষ যদি আসে, মানে তাদের ওই এরিয়াটা, তাদের যে একটা এরিয়া আছে, সেই এরিয়ার ভিতরে যদি কোনো একটা মানুষ ঢুকে, তাহলেই সে অন্যরকম হয়ে যায়, তাহলে তার মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। এবং সে এক ধরনের, মানে যেটা বলে যে ওই যে মানুষগুলো সেখানে আছে, যেমন আমার কাকা থেকে শুরু করে তার যেই আপনার ভক্তবিন্দুরা আছে, এবং তারা যা বলে আমরা তাই শুনতেছি, মানে আমাদের নিজের কন্ট্রোল তখন আমরা হারিয়ে ফেলি। এবং হারিয়ে ফেলার পরে সেই জায়গার ভিতরে একইভাবে আখি এবং আমার কাকা দুজনেই পরামর্শ করে মায়ের সঙ্গে আমাকে বিয়ে করাই দেয়। একইভাবে আমার যেরকম আমার জিব্বার নিচে কালো গাছের শিকড় দিয়েছিল, একইভাবে আখি নিজে আমার জিব্বার নিচে কালো গাছের শিকড় দিয়ে এই মায়ের সঙ্গে আমাকে একই বাসর ঘরে নিয়ে যায়। ওই ঘরের ভিতরে আমার সঙ্গে বাসর হয় সেই রাতের বেলায়। তো যে রাতের বেলায় মায়ের সঙ্গে আমার বাসর হয়, ওই রাতের বেলায়ও মায়ের শরীরেও আমি একই ধরনের চিহ্ন দেখতে পাই। বাম ঘাড়ে আপনার ইয়ের নিচে, এই কী বলে কানের নিচে
এই ধরনের দুটো ছিদ্র আমি দেখতে পাই। এভাবে ও 3 দিন পর্যন্ত থাকার পরে আঁকি তখন বলতেছে সে আর যাবে না, সে আমার কাকার সঙ্গে থাকবে, আমি মায়াকে নিয়ে বাড়িতে দিয়ে আসার জন্য। তো আমি যে ঠিক আছে, তাহলে আমি মায়াকে দিয়ে আসি, তুমি থাকো এখানে, কারণ এখানে আবার অনেক মেয়েরাও আছে, অনেক সাকমা মেয়েরা আছে, আবার অনেকেই আছে, তো আমার কোনো প্রবলেম না, ও যদি থাকতে চায় থাক। আমি তখন এই মায়ারে বাড়িতে দিয়ে আসার জন্য এই রংপুর আপনার থেকে বান্দরবান থেকে রংপুরে রওনা দিলাম। মাঝপথে আসার পরে মানে রাস্তার মাঝখান বরাবর আসার পরে ও গাড়ির ভিতরে চিৎকার শুরু করছে, মায়া গাড়ির ভিতরে চিৎকার শুরু করছে এবং প্রচুর চিৎকার করতেছে যে তার শরীর জ্বলে যাচ্ছে, আমাকে বলে শরীর জ্বলে যাচ্ছে, শরীর যে থাকতে পারতেছে না। তো সেখানে একটা ছোটোখাটো হসপিটালের মতো ছিল আমাদের রাস্তার মাঝখানে, এখানে নামাই দিল, গাড়ি থেকে নামে ভিতরে মেডিকেলে ভর্তি করলাম। ডাক্তার বলছে তার শরীরে কোনো রক্ত নাই, তার শারীরিক অবস্থা অনেক খারাপ, মানে শরীরে কোনো রক্ত নেই, ওকে রক্ত দিতে হবে। তো ওই সময়টাতে আপনার মোবাইল ফোন, ইন্টারনেট এগুলো তো অত বেশি প্রচলিত ছিল না। আমি যে বাড়িতে খবর পাঠাবো যে ওর যে অবস্থা, আমি সেটাও বলতে পারি না। এই জায়গার মধ্যে ওই মেডিকেলে ওকে ভর্তি রেখে আমি তখন গেলাম রংপুরে গিয়ে আমার পরিবারদেরকে জানালাম যে এই ঘটনা, ওর তো এমন অবস্থা। পরিবারের সবাই তখন আসছে এবং আসার পরে জানতে পারি ওইখানে মারা গেছে, মানে মায়া মেয়েটা এখানে মারা গেছে ওই মেডিকেলে। এবং মারা যাওয়ার পরে তারা লাশটা রেখে দেয়, আমাদেরকে লাশটা দিয়ে দেয়, আমরা তখন এই লাশটা নিয়ে বাড়িতে যাই। তো ওর পোস্টমর্টম করা হয় এবং পোস্টমর্টমের ভিতরে একটা জিনিসে ধরা খায়, সেটা হচ্ছে ওর শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে, মানে প্রচুর রক্তশূন্যতা দেখা দেয় এবং সেই রক্তশূন্যতা থেকে ও মারা যায়। তো বাড়িতে তখন নিয়ে আসি, বাড়িতে নিয়ে আসার পর ওর লাশ তখন দাফন হয়। এইটা কিন্তু আবার আমার কাকা জানতো না, মানে আমার কাকা কিন্তু এই বিষয়টা জানতো না, মানে মনসুর আলী কিন্তু এই বিষয়টা জানতো না। ওর দাফন কাফন হয়ে যায়, দাফন কাফন করে প্রায় 1 থেকে 1.5 মাস পরে আমি আবার এই দিক দিয়ে একটু অন্যরকম হয়ে যায়। কাকার সঙ্গে যোগাযোগ হতো বলতে কি, বান্দরবান শহরে আমরা খবর পাঠাইতাম, সেখান থেকে আমার কাকার কাছে যাইতো, আবার কাকার খবর এসে দিত, বেশিরভাগই তখন চিঠিপত্রের মাধ্যমে কথা হতো। তো এরকম কাকারাও জানায় যে মায়া মারা গেছে, এগুলো উনি জানে, উনিও অনেক দুঃখ প্রকাশ করে। 1 মাসের মতো, 1 মাস আনুমানিক হবে, সেই সময় 1 মাস আগে কিন্তু আমার কাকার কাছে থাকে। আর আরেকটা বিষয় কি, সেখানে আঁকি যে ওই জায়গায় থাকতো, সেখানে আরও 2টা মহিলা থাকতো এবং এই 2টার বাড়িও চট্টগ্রামে ছিল। তারাও এখানকার যেই মানে আমার কাকার মতো যারা ছিল তাদের সেবা যত্ন করতো, তাদের সঙ্গে থাকতো। 1 মাস পরে আমি তখন আবার ওই জায়গা থেকে আপনার যাই, বান্দরবন যাই, এবং এইবার এখান থেকে বান্দরবন যাওয়ার পরে আমি আঁকির আর দেখতে পাই না। মানে আমার কাকার কাছে, কাকার ওই এটা একরকম ধরেন আপনার মানে আপনার যেটা বলে যে তাদের ওই যে জায়গাটা, ওই জায়গার মধ্যে আমি আমার আঁকিকে দেখতে পাই না। তো আঁকি যখন সেখানে নাই, আমি একটু অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, আঁকিকে তো এখানেই রেখে গেলাম, এখন ও এখানে নাই কেন, কই গেল? কাকারে যখন জিজ্ঞেস করলাম, কাকা বলো ওর বাবা অসুস্থ, ও বাড়িতে চলে গেছে। কথাটা খেয়াল করে শুনুন, খুবই অবাক করা একটা বিষয়, ওর বাবা অসুস্থ, ও বাড়িতে চলে গেছে। আমি তখন বললাম যে ওর বাবা অসুস্থ, বাড়িতে চলে গেছে, তাহলে আমাদেরকে কোনো খোঁজ খবর দিল না? বলে তুই যা, তুই গেলেই ওকে পাবি। সে জায়গা থেকে তখন আমি ওরা খোঁজার জন্য ওদের বাড়িতে গেলাম, মানে ওর যে গ্রামের ঠিকানা আছে, ওর বাবার যে ঠিকানা আছে, সেই ঠিকানা অনুসারে গেলাম। তো সেই ঠিকানা অনুসারে যাওয়ার পরে আমি যেটা জানতে পারি যে ওর বাবা বলতেছে আঁকিকে, মানে আঁকি যখন আমার সঙ্গে একবার এই জায়গার ভিতরে আসছিল, এই বান্দরবনে আসছিল আমার কাকার এখানে, এবং কাকার ওখান থেকে আঁকি যখন চলে যাওয়ার পরে আঁকি নাকি তার বাবার কাছে চলে যায়, সেখান থেকে সে তার বাবার বাড়িতে যায়, এবং বাবার বাড়িতে যাওয়ার পরে সে আর আমার সঙ্গে বান্দরবনে আসেই নাই। সে আর আমার সঙ্গে পুনরায় যেই বলে আমি বান্দরবনে চলে যাবো, আমার ভালো লাগতেছে না, আমি চলে যাবো, যেগুলো বলছে মূলত সে বান্দরবনে আসেই নেই। তার বাবা বলতেছে সেখানেই সে তার বাড়িতে থেকে যাওয়ার পর বাবা তাকে অন্যত্রে বিয়ে দেয়। এবং আমি এটা আমার নিজের চোখে দেখে এসেছি যে আখির আরও এক জায়গায় বিয়ে হয়েছে এবং সে জায়গায় সে তার হাজব্যান্ডের সঙ্গে আছে। তাহলে আমার প্রশ্ন হলো, ওই জায়গা থেকে আমার সঙ্গে কে আসলো এখানে, এবং কে আমার সঙ্গে এই দিনগুলো থাকলো, এবং কে আমার সঙ্গে রংপুরে গেল, এবং রংপুরে যাওয়ার পরে সেখানে আমাকে আরেকটা বিয়ে করালো, মায়ের এখানে নিয়ে আসলো? এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পেলাম না। এবং না পাওয়ার পরে আমি যথারীতি অবাক হয়ে গেলাম। এবং আখির সঙ্গে কথা হলো, আমি যখন ও বলে ও যে আমার কাকার এখানে আসছিল বা কাকা আমাকে বিয়ে করাই দিছে, এগুলো তার সবই মনে আছে। সেখান থেকে সে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে তার ঘাড়ের সমস্যা হয়েছিল, তার বাবা তাকে অন্য কবিরাজের কাছে নিয়ে যায়, সে অন্য কবিরাজ দ্বারা চিকিৎসা করে, তাকে কালো জাদু করা হয়েছিল, অন্য চিকিৎসা করে তাকে ভালো করে তোমাকে অন্যত্রে বিয়ে দেয়, সে এখন তার বাড়িতে আছে। তাহলে আমার কথা হচ্ছে, আমি তার বাড়ি থেকে আমার কাকার কাছে কাকে নিয়ে আসছিলাম, এবং এটা তো 1 দিন 2 দিনের কথা নয়, প্রায় 2 মাস ধরে সে আমার সঙ্গে ছিল। আমার কাকার ওখানেও ছিল, আমাদের খাগড়াছড়ির এই রংপুরের ওখানেও ছিল। তা আমি কাকে নিয়ে ঘুরছিলাম, এটা কে ছিল? এর কোনো ব্যাখ্যা আমি তখন খুঁজে পাইলাম না। কাকার এখানে চলে আসলাম, আসার পরে এই যেগুলা কাকারে প্রশ্ন করতেছি যে কাকা এগুলো কি, এটা হইলো, এটা কি? তো সবাই তখন আমারে বলতেছে, আমার কাকা বলে যে এরা তোর সাথে করছে, মেয়েরে তোর কাছে দিবে না,
এই জন্য তোকে উল্টাপাল্টা বলে তোর ব্রেন নষ্ট করাই দিতেছে, তোর ব্রেন নষ্ট করে দিচ্ছে, তোকে উল্টাপাল্টা বলে এরা মেয়ে দিবে না তোর কাছে। এই জন্য আসলে কিছুই না। লাস্ট কয়েকদিন ধরে আঁখি এখানে খুব খারাপই করতেছিল, আর ভালো লাগতেছিল, ও চলে যাবে বললো, আমি ওকে চলে যেতে বলেছি। মেবি সেখানে চলে যাওয়ার পরে তোর তার মনে হয় অন্য কোথাও বিয়ে দিয়ে দিছে, এই জন্য তার পরিবার তোকে উল্টাপাল্টা বুঝিয়ে দিয়ে তোর ব্রেন নষ্ট করাই দিচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে আঁখির পরিবার কখনোই তো আমাকে উল্টাপাল্টা বোঝাবে না, আঁখির পরিবার কখনই উল্টাপাল্টা বোঝাবে না। আমি যখন বান্দরবন থেকে আঁখিকে নিয়ে যাই তখন পর্যন্ত আঁখি ঠিক ছিল। চট্টগ্রামে যাওয়ার পরে আঁখি আমার সঙ্গেই ছিল, ওর বাবার বাড়িতেও গেছিলো একদিন। আমার এটা মনে আছে ওর বাবার বাড়িতে একদিন গেছিলো, ওর বাবাকে দেখেও চলে আসছে, ওই দিনই চলে আসছে, যেদিন গেছে সেদিনই চলে আসছে। এরপরে আবার ওর বাবার বাড়ি থেকে আসার পরেই সে বাড়িতে যাওয়ার জন্য মানে বান্দরবনে ফিরার জন্য পাগল হয়ে গেছে, আমার কাকার এখানে চলে আসবে, আমার কাকার এখানে চলে আসবে। তো আমার কাছে মনে হয় যে ও গেছিলো ঠিকই, কিন্তু যে ফিরে আসছে ওই ফিরে আসা মানুষটা সম্ভবত আঁখি ছিল না। এবং আমাদের এই ঘটনার বলি হয়ে গেল শেষ পর্যন্ত মায়া, এবং মায়া মারা গেল। তো আমি এখানে কাকার এখানে তখন আমার ভিতরে তখন মনে হলো যে না, সত্যি কথা বলতে এই জায়গাটা আমার কাছে ভালো লাগতেছে না, এবং তারা এই জায়গাগুলোর ভিতরে খারাপই কিছু করতেছে, আমি এই জায়গা থেকে চলে আসবো। কারণ এটার আমি কোনো হিসাব মিলাতে পারতেছিলাম না, দিন রাতের কোনো হিসাব মিলাতে পারতেছিলাম না। একটা সময় আমি আমার কাকাকে ছেড়ে ওনাদের আশ্রম ছেড়ে সব কিছু ছেড়ে তখন আমি চলে আসি আমার পুনরনো ঠিকানা, আমার রংপুরে চলে আসি। রংপুরে আসার কিছুদিন পরে, মানে কিছুদিন বলতে প্রায় মাস 6-1 পরে বা 6-7 মাস পরে হঠাৎ করে আমি জানতে পারি যে আমার কাকাকে সে জায়গার ভিতরে যে মানে পাহাড়ি যে মানুষরা ছিল তারা আপনার সেনাবাহিনী দিয়ে ধরাই নিয়ে যায়। সেখানে যে সেনাবাহিনী ছিল তাদেরকে দিয়ে ধরিয়ে নিয়ে যায়, এবং ধরে নিয়ে সেনাবাহিনীর মাধ্যমে আমার কাকার উপরে প্রচুর টর্চার করা হয় এবং ওনাকে মারা হয়। মেরে ওই যাদের যে আশ্রমটা ছিল এটা তারা ভেঙে দেয়, এবং এখানে কোনো মানুষকে আসতে দেওয়া হয় না। এবং সেখান থেকে আমার কাকাকে তখন আইনের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়। আমার কাকার অপরাধ কী ছিল জানি না, কিন্তু সে 6 মাস জেল খাটে। 6 মাস জেল খাটা অবস্থায় জেল থেকে সে বের হয়, এবং 6 মাস পরে যখন সে বেরোয় সে সম্পূর্ণ পাগল ছিল, জেলে থাকা অবস্থায় পাগল হয়ে যায়। সে জেলে থাকা অবস্থায় পাগল হয়ে যাওয়ার পরে তারা আমরা বাড়িতে আনি, জেল থেকে বেরিয়ে বাড়িতে আনি, তখন সে সম্পূর্ণ পাগল। এবং এই পাগল অবস্থার ভিতরে একটা সময় আমার কাকা ইন্তেকাল করে, কাকা মারা যায়। তো শেষ বয়সে আমি তখন, এবং শেষ বয়সে এসে পরে আমার দাদা দাদিও মারা যায়, আমার আব্বা আম্মা তখন আমাকে আরেকটা বিয়ে করায়। এবং এখন আমি যাকে বিয়ে করেছি ও আমার বয়সের অনেক ছোট, ওর সঙ্গে যখন আমি চলাফেরা করি অনেকেই বলে যে হয়তো বাপ মেয়ে এরকম বলে, দাদা বা মেয়ে নাতনি এরকম করেও বলে, অনেক কম বয়স। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার সন্তানাদি হচ্ছিল না, বিয়ের প্রায় 9 বছর পর আমার একটা পুত্র সন্তান হয়। তো আমার এই সন্তানটা এখন মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়েছে, আমি ওকে ইসলামিক লাইনে পড়াশোনা করাই, দিনী লাইনে পড়াশোনা করাই। কাকা মারা গেছে, কাকাকে আমরা দাফন কাফন করছি আমাদের এলাকাতে, কাকাকে দাফন করা হয়েছে। কিন্তু কাকার সঙ্গে যে ঘটনাগুলো আমার ঘটেছিল এই ঘটনাগুলোর হিসাব আমি আজও মিলাতে পারলাম না, বিশেষ করে এই আঁখির হিসাবটা। এরপরে আমি প্রায় 10-12 মতো চট্টগ্রামে যাই, আঁখির যেখানে বিয়ে হয়েছিল সেখানেও যাই এবং আঁখির সঙ্গে কথা বলি। আঁখি শুধু আমাকে একটা কথাই বলে, সে আমার সঙ্গে বান্দরবনে ফিরে যায় নাই। আমি তাকে বান্দরবনে নিয়ে গিয়েছিলাম, আমার কাকা তাকে বান্দরবনে বিয়ে দেয়, তার সঙ্গে আমার বান্দরবনে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তার ঘাড়ের মধ্যে কী জানি রাতের বেলায় কামড় দেয়, কোনো পোকা টোকা কামড় দেয়, এবং কামড় দেওয়ার পরে সে বান্দরবন থেকে আমার সঙ্গে চলে আসে। চলে আসার পরে এরপরে সে বাড়িতে যায়, বাড়ি থেকে সে আর ফিরে আমার কাছে আসে নাই। কিন্তু আমার ভাষ্যমতে সে আবারও ফিরে আসছে। আমি তার নিয়ে বান্দরবনে গেছি, তার নিয়ে আমি রংপুরেও গেছি, এবং এই ঘটনাগুলোর কিছুই নাকি তার মনে নাই। সে বলতেছে তার বাপ তাকে বিয়ে দিয়ে দেয় বান্দরবনে আসার পরে। তো এইটার ব্যাখ্যা আমি আজও কোনো ব্যাখ্যা মিলাতে পারিনি, এবং যাদের কাছে এই ধরনের কথাগুলো বলি এরাই এটা আমার দিকে তাকায় থাকে। অনেকেই বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করে না, কেউ শুনলে হাসাহাসি করে। আমি জানি না আপনাকে বলেছি আপনি কতটুকু বিশ্বাস করবেন, বিশ্বাস অবিশ্বাস আপনার বিষয়, কিন্তু আমি আপনাকে আমার জীবনের ঘটনাটা জানালাম, আপনি চাইলে এটা প্রচার করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে মোহাম্মদ সজীব রানার জীবনের এই ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য। আমি আসলে এর কোনো ব্যাখ্যা বা উত্তর আমি কোনো কিছুই খুঁজে পাই নাই। এই ধরনের গল্পগুলোর কোনো অ্যান্সার আমার কাছে থাকে না, যে এটার আসলে মানে একটা জিনিস চিন্তা করা যায় যে মানুষটাকে সে বিয়ে করলো, বিয়ে করার পরে তার সঙ্গে যেভাবে হোক বিয়ে হলো, বান্দরবন থেকে চিটংয়ে চলে গেল, চিটং থেকে তারে নিয়ে সে পুনরায় আবারও বান্দরবনে আসলো, বান্দরবনে অনেক দিন থেকে সে তারে নিয়ে আবার রংপুরে গেল, রংপুর থেকে অন্য একটা মেয়ে নিয়ে সে আবার বান্দরবনে ফিরে আসলো। সেই মেয়েটা যাওয়ার পথে মারা গেল। মাসখানেক পরে ফিরে এসে সে দেখে আঁখি সেখানে নাই, এবং আঁখির খোঁজ করতে গেলে জানা যায় যে আঁখি তার সঙ্গে বান্দরবনে আসেই নাই। তাহলে ঘটনাটা কি ঘটলো? আসলে এইগুলো প্যারানর্মাল বিষয়, এগুলো হয়তো তান্ত্রিক বা কালো জাদুর বিষয়, আমরা এগুলোর কোনো ব্যাখ্যা খুঁজে পাবো না। তবে সজীব রানা আমাকে অনুরোধ করেছে তিনি তার গল্পটা যেন রেকর্ড করি।
এবং তার একটা ছেলে আছে, ছেলের জন্য দোয়া চাইছে, ছেলেকে দিনে লেনে পড়াশোনা করাচ্ছে এবং তিনি যেটা বললো শেষ অবধি পর্যন্ত তার পরিবারের তার কাকা যা তাদেরকে করে দিয়ে গেছে, মানে মনসুর আলী যা করে দিয়ে গেছে তা দিয়ে তাদের পরিবার সারা জীবন বসে খেতে পারবে। তবে মনসুর আলী যা করেছে তার শাস্তি তার পরিবার একদিন না একদিন পাবে, সে সেটা বিশ্বাস করে। এবং বহু কষ্টে তার দাদা দাদি মারা গেছে, তার বাবা মা মারা গেছে, তারা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। তাদের পরিবারের যে মানুষগুলো মারা যায় তারা মারা যাওয়ার আগ থেকে বিভিন্নভাবে কষ্ট পেতে থাকে। যেমন সে যেটা বললো যে তার দাদা যখন মারা গেছিলো, সজীব রানার দাদা যখন মারা যায়, মানে মনসুর আলীর বাবা যখন মারা যায়, তখন এই লোকটা নাকি দীর্ঘদিন যাবৎ প্যারালাইজড অবস্থায় ছিল এবং তার শরীর পচে গেছে, মানে শরীর পচে পচে মাংস গলে গলে পড়ছে শরীর থেকে, এভাবে সে মারা গেছে। এবং একইভাবে আপনার মনসুর আলীর মৃত্যু খুব ভয়ানকভাবে হয়েছে। হসপিটাল থেকে সম্পূর্ণ পাগল হয়ে উলঙ্গ হয়ে সে বেরিয়ে এসেছে এবং সেখানেও তার শারীরিক অবস্থার অনেক অবনতি হয় এবং সেখানে সে মারা যায়। এবং এটাই তার কথা, তার পরিবারের যে মানুষ মারা যায় তারা প্রত্যেকেই মর্মাহত, মানে খুব কষ্ট পেয়ে মারা যায়। এটাই হয়তো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর একটা প্রভাব। আমি জানি না, আমি আপনাদেরকে শুনিয়েছি, বাট আমার কাছেও জিনিসটা কেমন যেন একটু অবাকই লাগছে। গল্প কেমন লেগেছে, গল্প নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন প্রিয় বন্ধুরা। তবে হ্যাঁ, যারা এই পর্যন্ত পৃথিবীর বৌদ্ধ ধর্ম সম্বন্ধে আমরা অনেকেই জানি এবং বৌদ্ধ ধর্মের মানুষের সবচেয়ে বেশি ধ্যানমগ্ন থাকে, ধ্যান করে, এবং বৌদ্ধ ধর্মের সবচেয়ে আবিধানিক একটা কথা, সবচেয়ে প্রচলিত একটা কথা, আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের মূল কারণ। আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের মূল কারণ। যিনি এটা বাণী করেছেন তিনি হচ্ছেন বৌদ্ধগুরু আমাদের গৌতম বুদ্ধের পায়ের ছাপ সরাসরি দেখতে চাইলে ভিডিওর এই বাটনে ক্লিক করেন, এখানে ক্লিক করে ওনার পায়ের ছাপ দেখে নিতে পারেন। আমি একটু অসুস্থ, সো আমার কথাবার্তা মাঝে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।